আসসালামু আলাইকুম। পরিসংখ্যান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস নিয়ে হাজির হলাম। তো এই ভিডিও থেকে আমি আমার পড়ানোর স্টাইলটা একটু চেঞ্জ করার চেষ্টা করব। মানে আমি যে প্রত্যেকটা টপিক একদম ১ ঘন্টা ১.৫ ঘন্টা করে পড়াই, সেই কাজ না করে চেষ্টা করব একটু কম কথা বলে একটু দ্রুত শেষ করার। কারণ এই অধ্যায়টা আসলে পড়ানোর উদ্দেশ্য না। এই অধ্যায়ের কনসেপ্ট ব্যবহার করে আমরা পরের অধ্যায়টা পড়ব। তো এটা আমরা টান দিয়ে শেষ করে দেব দ্রুত। তারপরেও চেষ্টা করবো সবকিছুই ভালো মতো বোঝানোর জন্য। ২ টা একটা জিনিস একটু বাদ যেতে পারে। তো সেটা নিয়ে অত মাথা ঘামাবো না। আমরা মোটামুটি এই অধ্যায়টা শেষ করে আমরা পরের অধ্যায় শুরু করব। তো এই অধ্যায়টা ভালো করে পড়তে হবে। কারণ এই অধ্যায়ে যেইগুলো আমাদের ঘ তে করতে হয়, যেমন ধরো আমি বলি ধরো একটা সৃজনশীল দিয়েছে, সেটা ধরো নম্বরে তোমার যেই ম্যাথটা করা লাগে, সেই ম্যাথটা পরের অধ্যায়ে একদম বেসিক জিনিস। মানে এই এই অধ্যায়ে তুমি সৃজনশীলের ৪ মার্কের প্রশ্নের মধ্যে যা করছো, ওইটা পরের অধ্যায়ে যেয়ে ABCD। বুঝতে পারছো? সে কারণে এই অধ্যায়টা খুব ভালো মতো পড়তে হবে। তো চলো আমরা শুরু করি। তো অধ্যায়টার নাম দৈব চলক ও সম্ভাবনা বিন্যাস। তো অধ্যায়টা সহজ লাগবে। এই অধ্যায়টা মনে হয় পুরো পরিসংখ্যানের ভিতর, পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায় ছিল না সামেশন দিয়ে, সেটার পরে মানে এটা সবচেয়ে সহজ অধ্যায় হবে। তো চলো শুরু করি। তো প্রথমে একটা জিনিস আসছে দৈব চলক। আচ্ছা, আমার তো লেখা একটু ঝামেলা হয়ে গেছে, আমি না হয় প্রিপারেশন মোডেই থাকি। আচ্ছা, তো দৈব চলক কি জিনিস? এই এটা তোমরা বলছি এটা তুমি জানো, কারণ আগে তো ক্লাস নিয়েছি, ওখানে বলছিলাম এখানে বলছি। দৈব চলক বোঝার আগে আমাদের বুঝতে হবে দৈব ঘটনা কি। দৈব ঘটনা, দৈব ঘটনা কি জানো? আমি এখানে সংজ্ঞা টঙ্গা কিছু লিখে দিচ্ছি না, কারণ বইতে তো আছেই। দৈব ঘটনা হলো এমন একটা ঘটনা যেই ঘটনায় বিভিন্ন রকম ফলাফল আসতে পারে, আর প্রত্যেকটা ফলাফল এর সম্ভাবনা একই। ধরো আমি একটা ছক্কা নিক্ষেপের কথা যদি বলি, ছক্কা নিক্ষেপ, ছক্কা নিক্ষেপ, ছক্কা নিক্ষেপে ঘটনাগুলো কি কি বলতো? ঘটনাগুলো 1, 2, 3, 4, 5, 6, এই যে অনেকগুলো ঘটনা আছে এ দৈব ঘটনার মধ্যে। প্রত্যেকটা ঘটনার সম্ভাবনা কত বলতো? এগুলো একটা করে ঘটনার মোট ঘটনা হচ্ছে 6। তার মানে কি প্রত্যেকটার সম্ভাবনা হচ্ছে 1/6। মানে এটারও সম্ভাবনা 1/6, এটাও 1/6, এটাও 1/6, এটাও 1/6, এটাও 1/6, এটাও 1/6। মানে দৈব ঘটনাটা কি? যেই ঘটনার অনেকগুলো ফলাফল আছে, আর প্রত্যেকটা ফলাফল আসার সম্ভাবনা সেম, এটা হচ্ছে দৈব ঘটনা। আর দৈব চলক কি তাহলে? দৈব চলক, দৈব চলক হচ্ছে এমন একটা চলক যেটা দৈব ঘটনাকেই প্রকাশ করে, কিন্তু গাণিতিক মানের মাধ্যমে। যেমন আমি যদি তোমাকে একটা সুন্দর উদাহরণ দিই, ধরো আমি বললাম যে আমি ধরো 2টা কয়েন নিক্ষেপ করব। এটা একটা কয়েন, তারপর এটা আরেকটা কয়েন। তো 2টা কয়েন নিক্ষেপ করলে আসলে নমুনা ক্ষেত্রটা কেমন হয় বলতো? হেড হেড, হেড টেল, টেল হেড, টেল হেড হবে, টেল হেড, আর টেল টেল, তাই তো? এটা তো নমুনা ক্ষেত্র হয়, মনে আছে তো তাই না এগুলো? এখন আমি যদি একটা চলক ধরে নিই, যে চলকটা হচ্ছে এক্স, এক্স চলকটা দিয়ে আমি কি প্রকাশ করব? আমি ধরে নিলাম যে এক্স চলক দিয়ে আমি প্রকাশ করব যে হেডের সংখ্যা, হেডের সংখ্যা। তাহলে এক্স এর মান কত কত হতে পারে বলো তো? হেডের সংখ্যা কত কত হতে পারে? দেখো এখানে তুমি যদি দেখো তাহলে এক্স এর মান কত হয়? হেডের সংখ্যা এখানে 2 না, তাহলে এখানে এক্স এর মান 2। এখানে যদি তুমি দেখো তাহলে এক্স এর মান কত হয়? এখানে এক্স এর মান হয় 1। এখানে যদি দেখো তাহলেও কিন্তু হেড একটা, মানে এখানেও এক্স এর মান 1। এখানে টেল 2টা, মানে হেড কিন্তু একটাও নেই, মানে এখানে এক্স এর মান কিন্তু 0। বুঝতে পারছো? আমি কিন্তু দ্রুত শেষ করছি, মানে দ্রুত বলার চেষ্টা করছি, তাই একটু ধরে ফেলো কথাগুলো। তো যেখানে 2টা হেড সেখানে এক্স এর মান 2, যেখানে একটা হেড সেখানে এক্স এর মান 1, এখানেও একটা হেড এখানেও এক্স এর মান 1, আর এখানে কোনো হেড নেই, মানে এখানে এক্স এর মান 0। মানে আমি গাণিতিক সংখ্যার মাধ্যমে একটা দৈব ঘটনাকে প্রকাশ করে ফেলতে পারছি একটা চলকের মধ্যে। বুঝতে পারছো? তো তাহলে এটাকে আমরা বলতে পারবো দৈব চলক। এখন দৈব ঘটনার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখো, আমি একটু অন্য কালার দিয়ে লিখি এটা। দৈব ঘটনার ক্ষেত্রে, দৈব ঘটনার ক্ষেত্রে প্রতিটি ফলাফলের, এটা যদিও বইয়ে নেই, আমি একটু খেয়াল করলাম যে এটা আসলেই হয়। আচ্ছা, আমি তো ঝামেলা করে ফেলছি। প্রতিটি ফলাফলের সম্ভাবনা সমান, প্রতিটি ফলাফলের সম্ভাবনা সমান। আর দৈব চলকে কি?
দৈব চলকের তো আর আলাদা ফলাফল না, দৈব চলকে আমরা গাণিতিক মান ব্যবহার করে এক একটা ফলাফলকে প্রকাশ করছি, তাই না? তাহলে দৈব চলকে কি হবে, প্রতিটি মান আসার বা প্রতিটি ফলাফলই দাও, সমস্যা নেই, প্রতিটি ফলাফলের সম্ভাবনা সমান হওয়া লাগে না, সমান হওয়া লাগবে না। বুঝতে পারছো এখন কেন এই জিনিসটা? দেখো তো, আমি যদি একটু বলি যে এক্স এর মান 0 হওয়ার সম্ভাবনা কত। এক্স বলতে আমি কি বোঝাইছিলাম, হেডের সংখ্যা। তো হেডের সংখ্যা 0 কয়টাই, শুধুমাত্র একটাই না? তাহলে এক্স এর মান যখন 0 তখন পি অফ এক্স এর মান কত? সম্ভাবনা কিন্তু পি দিয়ে প্রকাশ করে, প্রবাবিলিটি দিয়ে, মনে আছে তো, তাই না? পি অফ এক্স এর মান তখন কত হয় বলো তো? সম্ভাবনা কত, এক্স এর মান 0 হওয়ার সম্ভাবনা কত? এভাবে লেখা যায়, পি অফ এক্স ইকুয়ালস টু 0। আমি তাহলে একবারে এই জিনিসটা লিখি, সম্ভাবনা প্রকাশ করছি আমি। সম্ভাবনা মানে আমি প্রবাবিলিটি প্রকাশ করছি একটা ফাংশন ব্যবহার করে। মানে সম্ভাবনা আমরা তো একটা ফাংশন মতোই করি, তাই না? পি অফ এক্স, এটা একটা, নাহলে শুধু পি দিয়ে তো প্রকাশ করতাম। আচ্ছা ধরো আমি পি অফ এক্স সমান 0 লিখছি, এটার মানে কি, এক্স এর মান 0 হওয়ার সম্ভাবনা কত, কত বলো তো? মোট আমার ফলাফল 4টা, 4টার মধ্যে একটা ফলাফল এক্স সমান 0, তাহলে পি অফ এক্স এর মান হচ্ছে 1/4। মানে এক্স সমান 0 হলে প্রবাবিলিটিটা হচ্ছে 1/4, মানে এক্স এর মান 0 হওয়ার সম্ভাবনা। এক্স এর মান 0 হওয়ার সম্ভাবনা মানে কি, কোনো হেড না আসার সম্ভাবনা, কারণ কি হেডের সংখ্যাটাই এক্স। তাহলে এক্স যদি 0 হয় তার মানে কি, কোনো হেড না, মানে 2টা টেল আসার সম্ভাবনা বলতে পারো যে কোনোভাবেই। এখন যদি আমি বলি পি অফ এক্স ইকুয়ালস টু 2 হওয়ার সম্ভাবনা কত, এক্স ইকুয়ালস টু 2 মানে 2টা হেড, 2টা হেড শুধুমাত্র একটাই আছে, কিন্তু আমার মোট ঘটনা 4টা, তাহলে 1/4। বুঝতে পারছো? এখন পি অফ এক্স সমান 1 হওয়ার সম্ভাবনা কত তুমি দেখো তো? পি অফ এক্স সমান 1 হওয়ার সম্ভাবনা, এক্স এর মান থাকে এখানেও 1 এখানেও 1, তার মানে আমার কিন্তু অনুকূল ফলাফল 2টা এবার। বুঝতে পারছো? এখানে এক্স সমান 1, আর আমার মোট ফলাফল কয়টা, 4টা, মানে এটা হবে 2/4, মানে হবে 1/2। তাহলে দেখো, যখন আমি দৈব চলক নিয়ে কাজ করছি তখন কিন্তু সব সম্ভাবনা সমান হলো না, কিন্তু আমার হতেও পারে কোনো কোনো সময়, কোনো সমস্যা নেই, হলেও সমস্যা নেই, না হলেও সমস্যা নেই। দৈব চলকের ক্ষেত্রে প্রত্যেকটা ফলাফলের সম্ভাবনা সমান হওয়া লাগবে না। দেখো এখানে এক্স এর মান 0 হওয়ার সম্ভাবনা ছিল 1/4, এক্স এর মান 2 হওয়ার সম্ভাবনা 1/4, কিন্তু এক্স এর মান 1 হওয়ার সম্ভাবনা হচ্ছে 2/4, মানে 1/2, হাফ। কিন্তু দৈব ঘটনায় যখন তুমি আসবে তখন প্রত্যেকটা ফলাফলের সম্ভাবনা সমান হওয়াই লাগবে। যেমন ছক্কা নিক্ষেপে প্রত্যেকটা আলাদা আলাদা ঘটনা ছিল, মানে ফলাফল, এই ফলাফলগুলো সব কটার সম্ভাবনায় 1/6, 1/6, 1/6। তো সম্ভাবনা সমান দৈব চলকেও হতে পারে, কিন্তু সমান হওয়াই লাগবে এমন না। আশা করি একটু বোঝা গিয়েছে দৈব চলক কি জিনিস। তো এখন বিচ্ছিন্ন দৈব চলক কি আর অবিচ্ছিন্ন দৈব চলক কি, চলো আমি একটু দেখে নিই। আমি এটা একটু কপি করে নিচ্ছি। বিচ্ছিন্ন দৈব চলক কি আর অবিচ্ছিন্ন দৈব চলক কি, তো এইগুলো আমি মুছে দিলাম। বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন তাহলে কি হবে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দৈব চলক, বিচ্ছিন্ন দৈব চলক। তো বিচ্ছিন্ন দৈব চলকটা কি, যে দৈব চলকে বিচ্ছিন্ন মান গ্রহণ করা হয়, মানে বিচ্ছিন্ন মানে বোঝো তো, আলাদা আলাদা মান, মানে সব মান গ্রহণ করতে পারে না। আমি যদি এই উদাহরণটাই দিই, এখানে কি এক্স এর মান কত কত, দেখো তো এক্স এর মান এখানে কত কত হওয়া পসিবল, 0 হওয়া পসিবল, 1 হওয়া পসিবল, 2 হওয়া পসিবল। এক্স এর এই 3টাই মান না, আর কি কোনো মান আছে? তো এই মানগুলো কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন বলো তো? এগুলো আলাদা আলাদা বিচ্ছিন্ন, মানে 0 থেকে 1 তো একদম বিচ্ছিন্ন, 0 কনে আর 1 কনে। তার ভিতর 0.1 আছে, 0.11 আছে, 0.111 আছে, 0.2 আছে, কত কিছু আছে না? তো এর মাঝে কিন্তু অনেক গ্যাপ আছে। তো এই গ্যাপ কিন্তু ফিল হবে না, এমন না যে এক্স এর মান তুমি 0.1 লিখতে পারবা না, কারণ কি হেডের সংখ্যা কি 0.1 লিখতে পারো না তো। তো বিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক বোঝো না? তো দৈব চলকের ক্ষেত্রেও সেই চলকটা তুমি তো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন তো বোঝো এই জিনিসটা কেমন, যেগুলো আলাদা আলাদা মান গ্রহণ করে, মানে সব মান গ্রহণ করতে পারে না, সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন। আর যেগুলো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যে কোনো মান গ্রহণ করতে পারে। তো আমি যেই হেডের সংখ্যা নিয়ে কাজ করছি এটা অবশ্যই বিচ্ছিন্ন দৈব চলক, মানে এই যে বিচ্ছিন্ন, কারণ কি এগুলো আলাদা আলাদা মান গ্রহণ করে, 0, 1, 2 এমন আলাদা আলাদা। এমন না যে 0 থেকে 2 এর মধ্যে যে কোনো সংখ্যা বসালেই হয়ে যাচ্ছে, সেটা হয়ে গেলে অবিচ্ছিন্ন হতো। অবিচ্ছিন্ন মানে একসাথে থাকে, মানে সব সংখ্যা যদি একসাথে থাকতো তাহলে তো অবিচ্ছিন্ন হতো। আর বিচ্ছিন্ন মানে আলাদা আলাদা সংখ্যা, মানে এদের মাঝে অনেক গ্যাপ আছে। তো মোটামুটি বোঝা গেল তাই না এই জিনিসগুলো? তো তাহলে অবিচ্ছিন্নর উদাহরণ কি হতে পারে? বিচ্ছিন্নর তো আগের যে উদাহরণ সেটাই। আর অবিচ্ছিন্নর উদাহরণ কি হতে পারে? অবিচ্ছিন্ন দৈব চলক, আমি আর লিখলাম না। এটা হতে পারে ধরো কোন একটা নির্দিষ্ট দিনের তাপমাত্রা হতে পারে,
তো এটা কিন্তু চলকে আমি যে উদাহরণ দিয়ে আসছি এতদিন সেটাই। তো কোন একটা নির্দিষ্ট তাপমাত্রা হওয়ার সম্ভাবনা যদি আমি প্রকাশ করি বা এমনি ধরো কোন একটা দিন, ধরো আজকে কয় তারিখ, আজকে 13ই মে। তো এই যে 13 মে, এই দিনে তাপমাত্রা তুমি যদি হিসাব করো, মানে তাপমাত্রা হওয়া তো একটা ঘটনা, তাই না? আজকে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে বা 40 ডিগ্রি হবে বা 100 ডিগ্রি 1000 ডিগ্রি হবে, সেটা তো একটা ঘটনা, তাই না? তো এটাও তাহলে তুমি একটা ঘটনাই বলতে পারো। এটা কিন্তু একটা দৈব ঘটনাই হওয়া উচিত। কারণ কি? কারণ এখানে তো যে কোনো তাপমাত্রায় আসতে পারে, প্রত্যেকটা তাপমাত্রা তো আলাদা আলাদা একটা ঘটনাই প্রকাশ করে। তো এটা একটা ঘটনা মতো চিন্তা করো। আর এখানে তুমি যদি একটা চলক ধরে নাও এক্স, সেই এক্স দিয়ে তুমি প্রকাশ করো তাপমাত্রা, মানে আজকে তাপমাত্রা কত হতে পারে সেটা প্রকাশ করো। তাহলে এক্স এর মান কেমন হতে পারে বলো তো? তুমি ধরে নাও যে যেহেতু গরমকাল, তাহলে সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি থাকবেই, আর সর্বোচ্চ খুব বেশি যদি হয় তাহলে 40 ডিগ্রিতে উঠবে, এমন ধরে নাও। এখন তুমি বলো তো 30 থেকে 40-এর মধ্যে এমন কি কোনো মানে ঠিক করা আছে যে কোন মানটা হবে? যে কোনো মানই হতে পারে না? 30.1 হতে পারে, 30.01 হতে পারে, 30.11 হতে পারে, যে কোনো মান না? 35.5 হতে পারে, 36.89 হতে পারে, আমাদের শরীরের তাপমাত্রা এটা। তারপরে 37 হতে পারে, যে কোনো মান হতে পারে না? তাহলে এটা আসলে অবিচ্ছিন্ন হওয়া উচিত না। বুঝতে পারছো? তো এখানে তো এই চলকটার কোনো নির্দিষ্ট মান হবে না, একটা মানে রেঞ্জ নির্দিষ্ট করে দিয়েছো যে হ্যাঁ সর্বনিম্ন এটা হতে পারে 30 ডিগ্রি, সর্বোচ্চ হতে পারে 40 ডিগ্রি। তো এর মাঝে যে কোন মানটা হবে, তুমি কি বলতে পারো যে 30 আর 40-এর মাঝে শুধুমাত্র 31, 32, 33 এমন হবে? 31, 32-এর মাঝেও তো আর হতে পারে, ওইগুলোর মাঝেও যে কোনো মানই হতে পারে। সে কারণে অবিচ্ছিন্ন দৈব চলক এমন, আর বিচ্ছিন্ন দৈব চলক যেগুলো আলাদা আলাদা মান গ্রহণ করে। যেমন ছক্কাই নিক্ষেপে যে মানগুলো সেগুলো বিচ্ছিন্ন না। তুমি কি ছক্কায় 1.2 পেতে পারবা? পারবা না তো। তুমি কি হেড টেলের মধ্যে তুমি যে চলকটা নিলে হেড আসার সংখ্যায় হেড আসার সম্ভাবনা কি 0.5 করতে পারবা? পারবা না। কিন্তু যখন তুমি তাপমাত্রায় আসছো, বা তুমি যদি ওজনের কথা চিন্তা করো, এক এক মানুষের ওজন এক এক রকম। ধরো একজনের ওজন ধরো 50 কেজি, আর একজনের ওজন ধরো 50.1 কেজি, আর একজনের 50.01 কেজি, আর একজনের 50.11 কেজি। কোনো ঠিক নেই তো। তো এটাও একটা অবিচ্ছিন্ন চলক। আর দৈব চলকের হিসাবে, দৈব চলক হিসেবে তুমি যদি এই ওজনটা ব্যবহার করো, তাহলে এটা অবিচ্ছিন্ন দৈব চলক হয়ে যাবে। বুঝতে পারছো? উচ্চতা, এটাও এক একজনের উচ্চতা এক এক রকম, কোনো নির্ধারিত সংখ্যা নেই। বুঝতে পারছো? সে কারণে বিচ্ছিন্ন দৈব চলক আর অবিচ্ছিন্ন দৈব চলক আমরা মোটামুটি বুঝতে পারলাম। তো এবার চলো আমরা ফাংশনে যাব। তো ফাংশন অত বেশি কিছু আমাদের আর জানা লাগবে না। ফাংশন আমরা প্রকাশ করি যে এইভাবে, এফ অফ এক্স দিয়ে, অথবা পি অফ এক্স দিয়ে, অথবা জি অফ এক্স দিয়ে, অথবা এইচ অফ এক্স দিয়ে, যে কোনো কিছু দিয়ে প্রকাশ করা যায়। তো আমরা এগুলো বেশি ব্যবহার করবো এই অধ্যায়ে। এই চারটে জিনিস আমরা ব্যবহার করবো না সামনে। তো এফ অফ এক্স সমান আমি যদি ধরো লিখলাম যে 2x² + 5, তো এটা একটা ফাংশন হবে। পি অফ এক্স সমান ধরো আমি লিখলাম 3x + 9। জি অফ এক্স সমান ধরো লিখলাম যে 18x + 19। এইচ অফ এক্স সমান ধরো আমি লিখলাম 19x + 18। বুঝতে পারছো? তো ফাংশন এভাবে করা হয়। এখন ফাংশন ভিতরের জিনিসটা আসলে যদি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি, আমি টাইম নেব না এই জিনিসগুলোতে, ভিডিওটা দ্রুত শেষ করার চেষ্টায় থাকবো। তো ফাংশন হচ্ছে একটা মেশিন মতো, এটা হচ্ছে ফাংশন। দ্রুত বুঝিয়ে দিই তাহলে বুঝে যাবে না। ফাংশন হচ্ছে একটা মেশিন মতো, কারণ এই যে এক এক ফাংশন যে ধারণাটা আছে সেটা আবার পরের অধ্যায়ে লাগে, সে কারণে আমার একটু বলাই লাগছে। এই যে ফাংশনের মধ্যে তুমি একটা জিনিস ইনপুট দেয়, একটা বা একাধিক জিনিস। ধরো আমি এক্স হিসেবে ইনপুট দিচ্ছি কিছু একটা, আর এই যে এফ অফ এক্স এর কথা যদি চিন্তা করি, সেই ফাংশনটা যদি এফ অফ এক্স হয়, তাহলে এফ অফ এক্স এমন একটা মেশিন, তার মধ্যে তুমি এক্স হিসেবে কোনো একটা জিনিস যদি ইনপুট দাও, তাহলে আউটপুট হিসেবে তুমি সেটা 2x² + 5x পাও। বা আমি একটু সহজ করে যদি বলি, তাহলে তুমি x² পাও। x², তার মানে কি? তুমি যদি এখানে 5 ইনপুট দাও, তাহলে তুমি কত পাবা? এই ফাংশনের কাজ আছে এর ভিতরে প্রক্রিয়াকরণ করা, এই মেশিনের কাজ। মেশিনের মধ্যে তো প্রক্রিয়াকরণই হয়। তো এই 5টা প্রক্রিয়াকরণ হয়ে 5-এর স্কোয়ার হয়ে যাবে, মানে 25 বাইরে আসবে। বুঝতে পারছো? তুমি যদি 6 দাও তাহলে 36 বাইরে আসবে। 6-এর উপর একটু মারধর করে নিয়ে এর 36 বানিয়ে দেবে, তারপরে বের করে দেবে। যদি 7 দেওয়া হয়, এই যে আমাদের পেটের মতো, পেটের মধ্যে খাবার যায়, আবার খাবারের প্রক্রিয়াকরণ হয়ে তার রূপ চেঞ্জ হয়ে অন্য একটা জিনিসে বের হয়, তাই না? তো এরকম ধরো তুমি 10 দিলে, তো 10 এই যে পাকস্থলীর ভিতরে গেল, পাকস্থলীতে যে
অনেক মারধরটার হলো, তারপর সে 100 হয়ে বের হলো। বুঝতে পারছো? তো ফাংশন এরকম একটা মেশিন। তো আমাদের পেটও কিন্তু তাহলে একটা ফাংশন। তো ফাংশন এমন একটা জিনিস যার মধ্যে কোনো একটা জিনিস একটা অথবা দুইটা হতে পারে। সামনে আছে দেখবা, সামনে আমরা পড়বো যে দ্বিদৈব চলক, মানে দুইটা চলক একসাথে। তো তখন আমরা ফাংশনের মধ্যে একাধিক মান দেবো, আপাতত একটা মান নিয়ে আমরা সন্তুষ্ট থাকি। তো ফাংশন এমন একটা জিনিস, এমন একটা মেশিন, এমন একটা যন্ত্র, এমন একটা প্রসেসিং সিস্টেম যার মধ্যে তুমি একটাই, এখন চিন্তা করো, একটা চলক ইনপুট দিবা, চলকের মধ্যে তুমি যে কোনো মান ইনপুট দিতে পারো, আর সেই মান থেকে ফাংশন একটা মান ফেরত দেবে। এখন কি মান ফেরত দেবে সেটা অনুযায়ী তো ফাংশন আমরা আলাদা আলাদা করি, তাই না? যেমন এই যে এফ অফ এক্স ফাংশন যদি চিন্তা করি, এটা এক্স কে স্কোয়ার করে দিচ্ছে, পি অফ এক্স ফাংশন যদি করি, তাহলে কি করছে, ইনপুটের সাথে 3 গুণ করে 9 যোগ করছে। তো এমন যে কোনো ফাংশনই হতে পারে, তাই না? আশা করি বোঝা গিয়েছে। ফাংশন যে শুধু সাংখ্যিক মান হবে এমন না, মানে সংখ্যা হবে এমন না, যে কোনো কিছুই হতে পারে। তারপরে আমরা সংখ্যা নিয়ে থাকি মোটামুটি। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, সেই উদাহরণ দেব এই যে এক এক ফাংশন আর ফাংশন হবে কি হবে না সেটা বোঝানোর জন্য। তো আরেকটা উদাহরণ কি হতে পারে, আমি পরের পেজে যাই, ভালো হবে। আমি এটা একটু সরিয়ে দিই। আচ্ছা, তো ফাংশন নয়, এক এক ফাংশন, এইগুলো আমরা কেমনে বুঝবো? এগুলো বোঝার জন্য আমি আরেকটা ছোট উদাহরণ দিই। ধরো একটা লাইব্রেরি আছে, ধরো লাইব্রেরি, আমি একটু যদি দেখাই, ধরো একটা লাইব্রেরি, আমি এটা মনে হয় আগের ভিডিওতে বলছিলাম, কিন্তু একটু খারাপ হয়েছিল, এবার ভালো হবে না। একটু খালি দেখো, এই যে লাইব্রেরি, লাইব্রেরিতে লাইব্রেরির দোকানদার ধরো বসে রয়েছে। এখন কেউ একজন যায়, ধরো কেউ একজন ধরে গেল এখানে, আর ধরো কয়েকটা বইও আছে, ধরো এই যে এটা হচ্ছে একটা বই, তারপরে এটা হচ্ছে একটা বই, ধরো অনেকগুলো বই আছে, আমি কয়েকটা বই আঁকিয়ে ফেলি। এটা হচ্ছে একটা বই, আরো একটা দিই, এটা হচ্ছে একটা বই। তো 4টা বই দিলাম আমি। তো এই 4টা বইয়ে এখন ফাংশনের কি হলো এই উদাহরণে? ফাংশন হচ্ছে যে এই যে বইটা কিনতে আসলো, সে এ দোকানদারের কাছে যে কোনো একটা বইয়ের নাম বলবে, এটা হবে ইনপুট। আর দোকানদার এই, মানে যেটার নাম বলা হবে সেটারই দোকানদার দাম বলবে। মানে আসলে জিজ্ঞেস করছে যে এই বইয়ের দাম কত। আমি যদি এখানে লিখে দিই, ধরো আমি লিখে দিচ্ছি যে এক্স বইয়ের দাম কত, বইয়ের দাম কত। তো ধরো আমি বললাম যে এটা হচ্ছে 1 নম্বর বই, এটা হচ্ছে 2 নম্বর বই, এটা 3 নম্বর বই, এটা হচ্ছে 4 নম্বর বই। বুঝতে পারছো? তো এক্স এর মান তাহলে যদি আমি 1 বসাই, মানে যদি গাণিতিকভাবে আমি চিন্তা করি, তাহলে এটা কি হবে? এটা এমন একটা ফাংশন যেটা হচ্ছে এফ অফ এক্স। এফ অফ এক্স সমান কি হবে? এফ অফ এক্স সমান, ধরো, মানে এটা এমন একটা ফাংশন যেটা এক্স এর মান বসিয়ে আমি দোকানদারের কাছে বলে দেবো যে কত নম্বর বই, আর দোকানদার তার প্রাইসটা বলে দেবে, প্রাইস। এমন ধরো এফ অফ এক্স সমান প্রাইস। না হলে এত উদাহরণ বাদ, ইনপুট হিসেবে আমি এক্সটা ইনপুট দিচ্ছি, মানে এমনি গাণিতিকভাবে আমি প্রকাশ করছি। আসলে তো তুমি বইয়ের নামটাই বলে দিবা না। যদি কেউ যায় তাহলে তো আর বলবে না যে 1 নম্বর বই, 2 নম্বর বই, এমন কিছু দেন। আমি শুধু গাণিতিকভাবে প্রকাশ করার চেষ্টা করছি। তো ধরো বললো যে 1 নম্বর বইয়ের মূল্য কত, দোকানদার বললো 100 টাকা। ঠিক আছে, ভালো কথা। তখন, সরি, তারপরে বললো ধরো 2 নম্বর বইয়ের দাম কত, বললো যে 200 টাকা। তো আমি প্রত্যেকটা দামও লিখে দিই, তাহলে বুঝতে ভালো হবে। এটা ধরো 100 টাকা, এটা ধরো 200 টাকা, এটা ধরো 300 টাকা, এটাও ধরো 300 টাকা। ঠিক আছে। আর আরেকটা উদাহরণ আমি একটু দিয়ে দিই, তাহলে ভালো হবে। যে আরেকটা বই ধরে রাখলাম, এটার কোনো দাম দেওয়া নেই। এখন ফাংশন কখন হবে না, ফাংশন কখন হবে না জানো? আর আরেকটা বই আমি একটু দেখিয়ে দিই, সেটা ভালো হবে। এটা দেখলে বুঝে যাবা। একটু ওয়েট করো তাহলে। এটা ধরো 50 টাকা, আবার এরই পাশে লেখা আছে ধরো 60 টাকা। এখন কোন একটা ফাংশনে প্রত্যেকটা ইনপুটের জন্য একটা নির্দিষ্ট আউটপুট থাকতে হয়। মানে ফাংশনের মধ্যে তো আমি একটা ইনপুট দেব, এই যে এক্স হিসেবে ইনপুট দেব, সেটার একটা আউটপুটই থাকতে হবে, একটার বেশি আউটপুট থাকা যাবে না। যদি একটার বেশি আউটপুট থাকে তাহলে ফাংশন হবে না। আমি এই বাস্তব উদাহরণ দিয়ে তোমাকে বলি, ধরো এই যে 6 নম্বর যে বইটা, এটা তো 6 নম্বর বই, এখানে লিখলে ভালো হতো, 5, এটা 4, এটা 3, এটা 2, এটা 1, এগুলো আমি একটু মুছে দিই।
আচ্ছা, তো আরে এসব বাদ, আমি এক্স দিয়ে যা করালাম সবকিছু বাদ, শুধু তুমি একটু বাস্তব উদাহরণ দেখো তাহলে হবে। এসব আসলে জিনিস বাদ। তো তাহলে জিনিসটা কেমন? এখন এ যদি দোকানদারকে বলে ১ নাম্বার বইয়ের দাম কত? ভালো মতোই বলতে পারছে যে ১০০ টাকা। যদি বলে ২ নাম্বারের দাম কত? বলতে পারছে ২০০ টাকা। ৩ নাম্বারের দাম কত? ৩০০ টাকা। ৪ নাম্বারের দাম কত? ৩০০ টাকা। কোনো সমস্যা নেই। প্রত্যেকটার তো একটা করে মান আছে, তাই না? এরও একটা করে মান, এরও একটা করে মান, সমস্যা নেই। ২ টা সেম হলেও আলাদা, আলাদা তো একটা মান আছে। আলাদা না, সেম মান। কিন্তু তাদের নিজস্ব একটা মূল্য তো আছে, তাই না? ২ টা বইয়ের দাম তো সেম হতেই পারে। কিন্তু যখন ৫ম বইয়ে আসলো, তখন বলল যে, "এই বইয়ের দাম কত?" দোকানদার বলছে, "দাম নেই।" তো এমন কি কোনো কিছু হয়? যদি ফ্রিতেও দেয় তাও তো 0 টাকা দাম হয়, তাই না? কিন্তু এই বইয়ের কথা জিজ্ঞেস করেছ, এখন বলছে এই বইয়ের কোনো দাম নেই, এই বই বিক্রি করাই যাবে না। তো তাহলে কি হলো? এটা কোনো ফাংশন হলো না। কারণ ফাংশনে প্রত্যেকটা ইনপুটের জন্য একটা করে আউটপুট থাকতে হবে। একটা আউটপুট, একটার বেশিও থাকতে পারবে না। আবার 0 টাও থাকতে পারবে না। আর এখানে দেখো, ইনপুট তো দিয়েছে যে ৫। মানে ৫ নাম্বার বইয়ের দাম কত? কিন্তু আউটপুট নেই, কোনো আউটপুট নেই এখানে। তার মানে এটা ফাংশন হলো না। আবার এ- এটা একটা কারণ যে ইনপুট দিয়ে কোনো আউটপুট না পাওয়া, এটা হচ্ছে একটা কারণ ফাংশন না হওয়ার। এই যে ফাংশন নয় লিখে রেখেছি এই কারণে, এই যে ফাংশন না হওয়ার কারণগুলো একটু বলে দেবো। আরেকটা কারণ হচ্ছে ইনপুট দিয়ে তুমি দেখছো আউটপুট হচ্ছে একাধিক, তাহলেও হবে না। আউটপুট ধরো একাধিক মানে 1+, মানে একের বেশি আউটপুট। যেমন যদি বলে যে এই ৬ নাম্বারের দাম কত, এই ৬ নাম্বার বইয়ের দাম কত যদি জিজ্ঞেস করে, তাহলে দোকানদার বলবে ৫০ টাকা ও ৬০ টাকা। এটা কিন্তু সম্ভব না। একটা বইয়ের একটা নির্দিষ্ট দাম আছে। ২ টা কিন্তু আলাদা, আলাদা দাম বললে দোকানদার কিন্তু মানে আর ব্যবসা চালাতে পারবে না। তাহলে কি হবে? তাহলে এটার ফাংশন থাকবে না। তো কোনো একটা ফাংশনে ইনপুট তুমি একটা দিয়েছো কিন্তু কোনো আউটপুট পাওনি, তাহলেও ফাংশন হবে না। আর যদি একটা ইনপুট দিয়ে একাধিক আউটপুট পাওয়া যায় তাহলেও ফাংশন হবে না। বুঝতে পারছো? এখন যদি এই ২ টা বই না থাকতো, এই ২ টা বই যদি না থাকতো, তাহলে কিন্তু ফাংশন হতো। কারণ প্রত্যেকটার একটা, একটা করে মূল্য আছে। এখন মূল্য সেম হয়ে গেলে কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? মূল্য যদি সেম হয়ে যায় কোনো সমস্যা নেই। তাহলে ফাংশন কখন, কখন হবে না বুঝতে পেরেছো? যখন কোনো একটা ফাংশনের মধ্যে ১০০ টা ইনপুট থাকতে পারে, ১০০ রকম ইনপুট থাকতে পারে, কোনো সমস্যা নেই। ১০০ রকম ইনপুটের মধ্যে যদি একটা ইনপুটও এমন হয় যে এই ইনপুটে আউটপুট নেই, তাহলে সেটার ফাংশন থাকবে না। আবার যদি ১০০ টা ইনপুটের মধ্যে এমন একটা ইনপুটও পাওয়া যায় যেটা আউটপুট একাধিক, তাহলেও সেটার ফাংশন থাকবে না। আশা করি মোটামুটি বোঝা গিয়েছে। তো আমি বেশি টাইম নষ্ট করছি না। মনে হয় অনেক নষ্ট করে ফেলেছি। আর না করি। তো এটা গেল। এবার আমরা বুঝবো যে এক ফাংশন কি। এক ফাংশন কি? তো এক ফাংশন কি? এক ফাংশন হতে হলে তো অবশ্যই ফাংশন হওয়া লাগবে, তাই না? তো ফাংশন না হওয়ার যে কারণগুলো সেগুলো তো তাহলে আর থাকা যাবে না। মানে ইনপুট থাকবে, কোনো আউটপুট থাকবে না, এটাও থাকতে পারবে না। আবার ইনপুট থাকবে, আউটপুট একাধিক থাকবে, তাও হতে পারবে না। মানে এক ফাংশন হতে হলে তো আগে ফাংশন হওয়া লাগবে, তাই না? ভালো মানুষ হতে হলে আগে মানুষ হওয়া লাগবে। তুমি যদি এখন কেউ যদি মানুষই না হয়ে ধরো পাখি বা বাঘ হয়, তাহলে তার সে ভালো মানুষ হতে পারবে না। ভালো পাখি, ভালো বাঘ এটা হতে পারবে, তাই না? তো এক ফাংশন হওয়ার জন্য আগে তো ফাংশন হওয়া লাগবে। সে কারণে ফাংশন না হওয়ার কোনো কারণ থাকবে না। এই যে দেখো, এমন কোনো ঝামেলা নেই যেটার কারণে ফাংশন হয় না, এমন কোনো ঝামেলা নেই। তো এটা একটা ফাংশন, বুঝতে পারছো? কারণ এটা প্রত্যেকটার সাথে একটা নির্দিষ্ট করে মূল্য আছে। কোনো কিছুর ডাবল মূল্য নেই, আবার কোনো কিছুর 0 মূল্যও নেই। মানে মূল্য নেই এমনও নেই। তাহলে বুঝতে পারছো যে এটা হচ্ছে একটা ফাংশন, তাই না? এখন এই ফাংশন এক হবে নাকি হবে না সেটা কেমনে বুঝবো? এবারই তো এই জিনিসটা যে মূল্য আসলে সেম কিনা। যদি দেখো যে প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুটের মান ভিন্ন ভিন্ন, তখন যে প্রত্যেকটা ইনপুট আমি যদি লিখে দিই, প্রতি ইনপুটের জন্য আউটপুট ভিন্ন ভিন্ন, একটি করে আউটপুট তো অবশ্যই থাকতে হবে। ফাংশন হতে হলেই থাকতে হবে। আর ফাংশন হওয়ার পর এক হবে কেমনে? প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট হবে আলাদা আলাদা। মানে একদম নিজস্ব আলাদা আলাদা আউটপুট থাকবে, আলাদা আলাদা। মানে একটা একটা করে সবারই আলাদা আলাদা আউটপুট থাকবে। তাহলে এটা এক হবে। তাহলে এই যে আমি এই উদাহরণটা দিলাম, এই লাইব্রেরির উদাহরণ, এই যে পরের দুইটা একদম আজব যে বইগুলো ছিল, এটার কোনো মূল্য ছিল না, এটা ডাবল মূল্য ছিল, এগুলো ধরো নেই। তার মানে কি? এটা তো অবশ্যই একটা ফাংশন। কিন্তু ফাংশনটা কি দেখো তো। এই ৩ নাম্বারেরও মূল্য ৩০০, ৪ নাম্বারেরও মূল্য ৩০০। মানে এটা আসলে এক না।
কারণ কি, এক এক ফাংশন হওয়ার জন্য আগে তো ফাংশন হওয়া লাগবে। কারণ ফাংশন তো হয়েছে, তুমি বুঝতে পারছো, প্রত্যেকটা ইনপুটের জন্য একটা করে আউটপুট আছে, সে কারণে এটা ফাংশন, ঠিক আছে। কিন্তু এক এক ফাংশন না, কারণ কি, কারণ দুইটা ইনপুটের জন্য একই আউটপুট আছে। তো প্রত্যেকটার জন্য একটা একটা করে আউটপুট থাকলে সেটা ফাংশন হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা আউটপুট যদি ভিন্ন হয় তখন সেটা এক এক হবে। তাহলে কখন এক এক হতে বলো তো? যদি ধরো এই 4 নাম্বারটার মূল্য 300 না হয়ে যদি 400 হতো, তাহলে এটা এক এক হয়ে যেত। বুঝতে পারছো? তাহলে এক এক হয়ে যেত। আশা করি বোঝা গিয়েছে। তো ফাংশন কখন হবে না? ফাংশন হবে না যদি কোনো একটা ইনপুটের জন্য আউটপুট না থাকে, অথবা কোনো একটা ইনপুটের জন্য আউটপুট একাধিক থাকে, তাহলে ফাংশন হবে না। আর যদি ফাংশন হয়ে যায়, মানে প্রত্যেকটার জন্য একটা একটা করে ইনপুট থাকবে, একটার বেশিও না একটার কমও না, তাহলে সেটা ফাংশন হয়ে যাবে। আর ফাংশন হয়ে গেলে কখন এক এক হবে? যখন প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট হবে আলাদা আলাদা, তখন সেটা এক এক হবে। আর যদি আউটপুট আলাদা আলাদা না হয়, তাহলে সেটা এক এক হবে না। আশা করি বোঝা গিয়েছে। তো ফাংশন 9, এক এক ফাংশন, এগুলো শেষ। এবার আমরা সামেশন আর ইন্টিগ্রেশনে যাব। তো সামেশন ইন্টিগ্রেশন পড়ার জন্য এটাই আমি একটু কপি করে নিই। সামেশন ইন্টিগ্রেশন পড়ার জন্য এটা একটু কপি করে নিই। সামেশন ইন্টিগ্রেশনটাই আসল মূল জিনিস আসলে এখানে। এখন ধরো আমি এখানে একটা জিনিস দিলাম যে এফ অফ এক্স সমান, ধরো আমি দিলাম যে 2x। এখন তোমাকে বললাম যে এক্স হচ্ছে একটা বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক। আর বললাম যে এক্স এর মান হচ্ছে ধরো 1 থেকে 5 পর্যন্ত। এই এক্সপ্রেশনটা তো বুঝতে পারছো তাই না? একের সমান বা বড়, সেখান থেকে শুরু করে 5-এর সমান বা ছোট, মানে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত এক্স এর মান। এখন বিচ্ছিন্ন চলক মানে কি? বিচ্ছিন্ন চলক মানে 1, 2, 3, 4, 5 এমন মান গ্রহণ করবে। যদি এটা অবিচ্ছিন্ন হতো, তাহলে কি হতো? একের মাঝে আরো কোটি কোটি লক্ষ লক্ষ অসীম সংখ্যক সংখ্যা রয়েছে, 1.01, 1.001, এমন অনেক অসীম সংখ্যক সংখ্যা রয়েছে। তো বিচ্ছিন্ন যখন হবে, তখন এই আলাদা আলাদা মানগুলো দিলেই হয়ে যাবে, এবং পূর্ণ সংখ্যা দিলেই হয়ে যাবে। যখন সেটা অবিচ্ছিন্ন হতো, এফ অফ এক্স সমান ধরো 2x, আরো একটা ফাংশন। এই ফাংশন আমি বলে দিছি এই এক্স হচ্ছে অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। আর এখানে বলে দিলাম যে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত এক্স এর মান। এখন যখন বিচ্ছিন্ন চলক ছিল, তখন তো আমি পূর্ণ সংখ্যাগুলো নিয়ে হয়ে গেছিল, কারণ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন মান লাগবে। যখন অবিচ্ছিন্ন চলক, তখন কি হবে? তখন কি আমি আলাদা করে সংখ্যা এভাবে লিখতে পারবো? তখন তো কোটি কোটি সংখ্যা আছে। এই 1 আর 2 এর মাঝে কোটি কোটি আছে, 2 আর 3 এর মাঝে কোটি কোটি আছে, মানে অসীম সংখ্যক সংখ্যা আছে। তাহলে আপাতত বোঝা গেল তাই না, যে বিচ্ছিন্ন হলে আমি আলাদা আলাদা মান লিখতে পারছি, প্রত্যেকটা মান প্রকাশ করতে পারছি, কিন্তু অবিচ্ছিন্ন হলে আলাদা করে মান প্রকাশ করতে পারছি না। তাহলে এখানে একটা ঝামেলা চলে আসে। কি ঝামেলা জানো? দেখো, সামেশন ইন্টিগ্রেশন, সামেশন মানে যোগ করা, ইন্টিগ্রেশন মানে আসলে যোগ করা। ইন্টিগ্রেশনের বাংলা হচ্ছে যোগজীকরণ। বুঝতে পারছো? তো সে কারণে দুইটাই যোগ করা বোঝায়। এখন তুমি যদি এই ফাংশনটার সামেশন নির্ণয় করো, আমি যদি একটু দেখাই, এটা ধরো আমি সামেশন সামেশন এফ অফ এক্স এমন কিছু একটা যদি নির্ণয় করি, সামেশন এফ অফ এক্স মানে কি? সামেশন এফ অফ এক্স মানে হলো এফ অফ এক্স এর প্রত্যেকটা মান যোগ করব। এখন এক্স এর মান কততে শুরু দেখো তো, 1 থেকে শুরু আর 5-এ গিয়ে শেষ। বুঝতে পারছো? 1 থেকে শুরু, 5-এ গিয়ে শেষ। তাহলে এটা আমি মান বের করতে পারবো না। এফ অফ এক্স সমান 2x না? তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, সামেশন এক্স থেকে 1 মানে এক্স এর মান 1 থেকে 5 পর্যন্ত, আর এফ অফ এক্স এর জায়গায় আমি লিখে দিলাম 2x। তো এটার সামেশন নির্ণয় করতে পারবা না? কি করবা? এক্স এর জায়গায় 1 বসাবা, 2 বসাবা, 3 বসাবা, 4 বসাবা, 5 বসাবা, সবগুলো যোগ করবা। তাহলে 2 গুণ 1 যোগ 2 গুণ 2 যোগ 2 গুণ 3 যোগ 2 গুণ 4 যোগ 2 গুণ 5। অথবা তুমি 2টাকে বাইরে নিয়ে যেয়ে এখানে নিয়ে যেয়ে তারপরে ব্র্যাকেটে 1 প্লাস 2 প্লাস 3 4 5 এগুলো করতে পারতে কোনো সমস্যা নেই, সেম জিনিস। তো তাহলে এটার অ্যান্সার কত হতো? 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10, তাহলে কত? 18 আর 6 24, 28, 30 হতো। তো তুমি কিন্তু বিচ্ছিন্ন চলকের মান সামেশন দিয়ে বের করে ফেললে, কারণ কি, বিচ্ছিন্ন চলকের কোন কোন মান হবে তুমি তো জানো, সেই মানগুলো বসিয়ে দিলে তো তোমার কাজ হয়ে গেল, তাই না? সেই মানগুলো বসিয়ে তুমি কিন্তু যোগফল নির্ণয় করে ফেলতে পারো, সামেশন একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত। এক্স এর মান কত থেকে শুরু, কত এগিয়ে শেষ, সেটা তুমি সিলেক্ট করে দিয়ে তুমি সেই পর্যন্ত একটা ফাংশনে ওই মানগুলো বসিয়ে যোগ করতে পারছো, কারণ মানগুলো তুমি জানো, মানগুলো জানো, এটা তুমি খেয়াল রাখবা, মানগুলো কিন্তু জানো। যখন অবিচ্ছিন্ন চলক, তখন তো তোমার কোটি কোটি মান আছে, তাহলে তুমি কি এভাবে আলাদা করে মান বসিয়ে বসিয়ে করতে পারবা? পারবা না। আবার চিন্তা করে ভালো করে, এটা তুমি বুঝে গেলে এই অধ্যায়ের বেসিকের, মানে যা বেসিক লাগে মোটামুটি তোমার বোঝা শেষ।
এই যে ফাংশন আর এই সামেশন ইন্টিগ্রেশন এই দুইটার ধারণা বুঝে ফেলো, একদম কাজ শেষ। এই অধ্যায় খুবই সহজ, সবচেয়ে সহজ অধ্যায় সেকেন্ড পেপার। তো দেখো অবিচ্ছিন্ন চলকে তোমার মান কয়টা? বিচ্ছিন্ন চলকে মান কিন্তু 5টা, 1 2 3 4 5। তুমি আলাদা আলাদা করে মানগুলো বসিয়েই তুমি যোগফল নির্ণয় করে ফেলতে পারছো সামেশন। যখন এটা অবিচ্ছিন্ন চলক 1 থেকে 5 পর্যন্ত কোটি কোটি সংখ্যা আছে, তো তাহলে তুমি এটাকে কি 2 গুণ 1 যোগ 2 গুণ 1.01 যোগ 2 গুণ 1.2 গুণ 1.001 0001 00001 এমন কোটি কোটি সংখ্যা হয়নি। এটা কি তুমি আলাদা করে মান বসিয়ে করতে পারবা? পারবা না। তো তখন তুমি সামেশন কেমনে বের করবা? তখন সামেশন আমরা কেমনে প্রকাশ করি বলো তো? প্রকাশটা আসলে এমন না, তারপরেও মোটামুটি বোঝানোর জন্য বলা যায় যে সামেশন এক্স এর মান দেখো 1 থেকে 5 পর্যন্তই এমনই, কিন্তু এটা হচ্ছে অসীম সংখ্যক, সে কারণে ম্যাথের ভাষায় এটা এভাবে প্রকাশ করে, এই যে এই জিনিস প্রকাশ করে। না, এই জিনিস বোঝা লাগবে না তোমার, মানে অসীম সংখ্যক তোমার যোগ করা লাগবে, এমন না যে তুমি 1 2 3 4 5 5টা মান বসিয়ে হয়ে যাচ্ছে। তো এটার জন্য আমরা ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন চিহ্ন নিশ্চয়ই মনে আছে, যে এমন চিহ্ন, এখানে আমরা দেবো এফ অফ এক্স, আর যে চলকের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি সে চলকটার এই যে ডি দিয়ে এভাবে দিয়ে দিতে হয়, আর যে লোয়ার লিমিটটা মানে যে ছোট সংখ্যাটা মানে যেখান থেকে শুরু সেটা বসাতে হয় এখানে, আর আপার লিমিট মানে যেখানে গিয়ে শেষ সেটা বসাতে হয় এই যে এখানে। এটা হচ্ছে ইন্টিগ্রেশন বোঝায়। এখন এটা মানে বোঝাচ্ছে যে প্রত্যেকটা যত কোটি কোটি মান রয়নি প্রত্যেকটা মানের যোগফল এটা দিয়ে প্রকাশ করা হয়ে গিয়েছে। এখন প্রত্যেকটা কোটি কোটি মানকে আমরা বসাবো না, আমাদের ইন্টিগ্রেশন করার সূত্র আছে, সেই সূত্র দিয়ে আমরা কাজ চালিয়ে ফেলবো। তো ইন্টিগ্রেশন মানে হচ্ছে অসীম সামেশন। অসীম সামেশন বোঝা গিয়েছে? ইন্টিগ্রেশন মানে কি? সামেশন আমরা কখন ইউজ করবো? সামেশন ইউজ করবো যখন আমাদের চলকটা বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে আমরা আলাদা আলাদা করে মান বসিয়ে বসিয়ে কাজ চালিয়ে ফেলতে পারবো। যে যখন অবিচ্ছিন্ন চলক চলে আসবে তখন তোমার কাছে কোটি কোটি মান আছে, সে কোটি কোটি মান তুমি সামেশন করে বারবার বসিয়ে বসিয়ে তো করতে পারবা না। সে কারণে অসীম সামেশন বলে একটা কনসেপ্ট ব্যবহার করবা, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তার মানে এখানে তুমি কিছু সূত্র পাবা, সেই সূত্র দিয়ে তুমি অসীম সামেশন কাজ করে ফেলতে পারবা। তুমি যদি প্রত্যেকটা মান নিয়ে কোটি 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 মান তুমি যোগ করে যা উত্তর পেতে সেটা তুমি পেয়ে যাবে ইন্টিগ্রেশনে একটা সূত্র ব্যবহার করেই। মোটামুটি বোঝা গিয়েছে তাই না? তো চলো আমরা এবার সামনে আগাই। তো এই যে সামেশন, তো সামেশনে কি হয় এগুলো পড়া লাগবে না, এগুলো পরে পড়বা, এগুলো আমি তো বুঝিয়ে দেবো না। তো সামেশন তাহলে কি? সামেশন আমরা ব্যবহার করব কখন? সামেশন ব্যবহার করব বিচ্ছিন্ন চলক যুক্ত ফাংশন যোগ করার জন্য। বিচ্ছিন্ন চলক যোগের জন্য। বিচ্ছিন্ন চলক যোগ এটুকু লিখলে হবে না। বিচ্ছিন্ন মানে কি? আলাদা আলাদা মান তুমি জানো 1 থেকে 5 মানে হচ্ছে 1 2 3 4 5 এমন, মানে এগুলো বিচ্ছিন্ন চলক। আর ইন্টিগ্রেশন কখন হবে? ইন্টিগ্রেশন এটা কি বোঝায় আরেকবার লিখে ফেলো। ইন্টিগ্রেশন হচ্ছে অসীম সামেশন। অসীম সামেশন কি জন্য? কারণ এখানে চলকটা অবিচ্ছিন্ন, মানে কোটি কোটি মান আছে। অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। অবিচ্ছিন্ন চলক যোগ, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের কাজ। আশা করি বোঝা গিয়েছে। এখন সামেশন আমরা কেমনে প্রকাশ করি? সামেশন চিহ্ন লিখি, সামেশন চিহ্নের পরে ওই ফাংশনটা লিখি। আমি সেই ফাংশন বলছি এফ অফ এক্স। এখানে যে কোনো কিছুই থাকতে পারে, 2x এক্স স্কোয়ার যে কোনো কিছু। আর এক্স এর মান এখানে শুরু হয় কিছু একটা থেকে, ধরো আমি সেটাকে বলছি যে ধরো x1 থেকে শুরু হয় আর শেষ হয় ধরো xn এ গিয়ে। তো এত কিছু জানা লাগবে না, আমরা তো বসিয়ে দিতে পারবো তাই না? ধরো a থেকে b পর্যন্ত করবো, তাহলে কি হবে? x সমান a b, এমন না? এখন a থেকে b পর্যন্ত যত মান আছে আমরা কিন্তু জানি, কারণ এটা বিচ্ছিন্ন চলক। যদি 1 থেকে 5 বলি তাহলে 1 2 3 4 5 এগুলো আমরা জানি। আর ইন্টিগ্রেশনে কি করব? ইন্টিগ্রেশন চিহ্ন দেব, ওই ফাংশনটা লিখব, যে চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি সেই চলক এভাবে ডি দিয়ে লিখতে হয়। এটা কি বোঝা লাগবে না? এটা ম্যাথমেটিক্সের একটা বিস্তারিত আলোচনা, সেটা না বুঝলে হচ্ছে। আর তুমি কত থেকে কত পর্যন্ত করছো সেটা এখানে লিখে দিতে হয়। যদি এ থেকে বি পর্যন্ত করো তাহলে 1 থেকে 5 পর্যন্ত করা মানে এ থেকে বি পর্যন্ত অবিচ্ছিন্ন চলক। এটা আগে ছিল বিচ্ছিন্ন চলক, তুমি মানগুলো জানতে বসাতে পারতে, এখানে অবিচ্ছিন্ন চলক মানে এ থেকে বি এর মধ্যে যত কোটি কোটি লক্ষ লক্ষ অসীম সংখ্যক মান আছে সবকিছুর যোগফল করে যা হবে ইন্টিগ্রেশনের একটা সূত্র দিয়ে তাই হয়ে যাবে। আশা করি বোঝা গিয়েছে যে ইন্টিগ্রেশন কি জিনিস। তো সামেশনে আমি কয়েকটা উদাহরণ তোমাকে করে ফেলি। ধরো তোমাকে বললো যে সামেশন 2x + 3
আর বললো যে এক্স সমান হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। এটা কেমনে করবা বলো তো? এটা কেমনে করবা? খুবই সহজ। এখন এটা করার আগে আমরা সামেশনের কিছু প্রপার্টিজ দেখে নেবো, মানে সামেশনের কিছু ধর্ম বা বৈশিষ্ট্য বলতে পারো, সেটা দেখে নেবো। ধরো তোমার কাছে আছে সামেশন এ এক্স, এটা মানে হলো এটা কিন্তু ধ্রুবক, এক্সটাকে তুমি চলক ধরো আর এটা হচ্ছে ধ্রুবক। এখানে ধরো তোমার দেওয়া রয়েছে এক্স সমান 1 থেকে ধরো 5 দেওয়া রয়েছে, তাহলে কি হবে? তোমার যেটার লিমিট দেওয়া আছে মানে 1 থেকে 5 দেওয়া আছে এক্স এর না, তাহলে এক্সটা হলো চলক। এই যে তাহলে এটাও বোঝানো হয়েছে কোনটা চলক আর কোনটা ধ্রুবক। তাহলে এক্সটা হচ্ছে চলক আর বাকি যা যা আছে সেগুলো হচ্ছে ধ্রুবক। মোটামুটি বোঝা গিয়েছে তাই না? তো যদি তাই হয় তাহলে তুমি এই কাজ করতে পারো, ধ্রুবকটা যদি কোনো চলকের সাথে গুণ আকারে থাকে তাহলে সেই ধ্রুবকটাকে বাইরে নিয়ে চলে আসা যায়, মানে তুমি এটাকে এ বাইরে নিয়ে এসে তারপর তুমি সামেশন দিয়ে ভিতরে শুধু চলক রেখে কাজ করতে পারো। এটা তুমি জানো, আমি শুধু দেখিয়ে দিচ্ছি। 1 থেকে 5 পর্যন্ত এই যে গেল, এই কাজ করতে পারো। তারপরে সামেশন, ধরো আমি বললাম সামেশন 1, এটার মান কত আসলে বলো তো? ধরো আমি বললাম এখানে এক্স সমান হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। এখন তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এক্স এর তো কোনো মান নেই, কিন্তু সামেশনের কাজ কি? দেখো আমি এটা যদি করে দেখাই, এটা কিন্তু প্রথম পত্রের জিনিস, প্রথম পত্রের প্রথম অধ্যায়ের জিনিস, তাও তুমি পারো, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এক্স এর মান 1 থেকে 5 পর্যন্ত, মানে এক্স এর মান একবার এখানে 1 বসাবো, যেহেতু কোনো এক্স নেই তাই কোনো ঝামেলা নেই, তো এই 1টা বসে গেল, এই যে এখানে 1 বসে গেল, এই 1 কিন্তু না। এবার এক্স এর মান আমি 2 যোগ দিয়ে নিয়ে এক্স এর মান 2 বসাবো। এক্স এর মান 1 থেকে 5 পর্যন্ত না, মানে 1 2 3 4 5, তাহলে এক্স এর মান 1 বসিয়ে আমি এটা বসিয়ে ফেলাম, এক্স এর মান 2 বসাবো। এক্স এর মান এখানে 2 বসাও, তাও তো সে একই থাকে, এখানে তো কোনো এক্স নেই। এক্স এর মান 3 বসাও, তাও কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এক্স এর মান তুমি 4 বসাও, তাও কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। এক্স এর মান তুমি 5 বসাও, তাও কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। তো তার মানে কি, এখানে যেহেতু কোনো এক্স নেই সে কারণে কোনো একটা ধ্রুবকের যখন তুমি সামেশন করছো তখন সেই ধ্রুবকই বারবার যোগ হয়ে যাচ্ছে। কয়বার যোগ হচ্ছে? 1 থেকে শুরু করে 5 পর্যন্ত কয়বার হয়? 5 বার। তো 5 বার যোগ হয়ে মোটে 5ই হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে আরেকটা ধর্ম যে সামেশন, যদি এখানে বলো যে এক্স এর মান হচ্ছে 1 থেকে শুরু করে n পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত, মানে 10 বার করে রিপিট হবে সামেশনটা, তাই না? যদি তুমি 1 এর সামেশন করো তাহলে এটা হয়ে যাবে হচ্ছে n, কারণ কি 1 যোগ 1 যোগ 1 এভাবে করে n সংখ্যক 1 মানে nই হবে, বুঝতে পারছো? তো তুমি একবারে এইভাবে মনে রেখে না রেখে একটা ধ্রুবক রাখো, এখানে ধরো একটা ধ্রুবক রাখলে সি, তাহলে কি হবে? সি প্লাস সি প্লাস এ, এটা তো কোনো চলক না তাই না, চলক তো এক্স, তাহলে এটা কি হয়ে যাবে? সি প্লাস সি প্লাস সি মানে এন সংখ্যক সি, মানে এখানে হয়ে যাবে এন সি। তাহলে এখানে তুমি যদি এই সামেশনটা মনে মনে করো তাহলে কি হয় দেখো তো। তো যদি তুমি মনে মনে করো তাহলে দেখো, ও আরেকটা জিনিস বলে দিই, সামেশন, সামেশনের পরে ধরো তোমার, ধরো একটা আছে 2x আর একটা আছে ধরো x স্কোয়ার, তাহলে তুমি কি করবা? এই যে ধরো তোমার কাছে দুইটা সামেশন আছে, একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে x স্কোয়ার, তাহলে তুমি কি করবা জানো? তাহলে দুইটাকে আলাদা আলাদা করে সামেশন দিতে পারো, একটা হচ্ছে সামেশন 2x যোগ সামেশন x স্কোয়ার, এভাবে আলাদা আলাদা করে সামেশন দিয়ে দিতে পারো। তাহলে কি হয় বলো তো, এখানে তুমি যদি করো নর্মালি তাহলে এখানে হয় সামেশন 2x, x এর মান হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত, যোগ সামেশন 3, এটা x এর মান 1 থেকে 3 পর্যন্ত। তাহলে এখানে কি হয় বলতো, 2 কিন্তু বাইরে চলে আসে, 2 বাইরে চলে আসে আর ভিতরে এবার x এর সামেশন হবে। 2 তো ধ্রুবক তাই না, ওটা বাইরে নিয়ে এসে এবার x এর সামেশন করো, কি হয়? x এর মান 1 বসাও, যোগ x এর মান 2 বসাও, যোগ x এর মান 3 বসাও। যদি এখানে x স্কয়ার থাকতো তাহলে কি করতে? x এর জায়গায় 1 বসিয়ে তো পুরো ফাংশনটা হয়ে যেত 1 স্কয়ার, 2টা তো বাইরে। তারপর x এর মান 2 বসালে এটা হয়ে যেত 2 স্কয়ার, x এর মান 3 বসালে এটা হয়ে যেত 3 স্কয়ার, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে 2x স্কয়ার প্লাস 3। আর এটা কি হবে? যদি ধ্রুবক থাকে সামেশনের মধ্যে তাহলে সেই ধ্রুবকটাই তো বারবার যোগ হতে থাকে, এর মধ্যে তো চলক থাকলে তো মান চেঞ্জ হতো, কিন্তু ধ্রুবকের তো মান চেঞ্জ হবে না, তাহলে সে বারবারই একই জিনিস যোগ হতে থাকবে। কতবার যোগ হবে দেখো তো, 1 থেকে শুরু করে 3 পর্যন্ত, তাহলে কতবার? 3 বার না? তাহলে এই 3 বার মানে কত? 9 হয়ে যাবে না 3 3-এ, তার মানে 3 গুণ 3 হবে, মানে 3 মানটা বারবার যোগ হবে, কয়বার যোগ হবে? 3 বার। তুমি এটা না লিখে এভাবে লিখতে পারতে 3 + 3 + 3, তো সেম কথা। তো এভাবে তুমি সামেশনের মান বের করবা। তো এই জিনিস তুমি জানো, আমি খুব ভালো করে জানি, সে কারণে আমি বেশি টাইম ওয়েস্ট না করে ইন্টিগ্রেশনে চলে যাই। টাইম ওয়েস্ট হয়ে গিয়েছে যদিও। আচ্ছা, তো এই যে ইন্টিগ্রেশনের এই যে এই জিনিসটা, তো সামেশন মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন তোমাকে যে কোনো সামেশন দিলে মোটামুটি পারবা না?
আমি আরেকটা প্র্যাকটিস করিয়েই ফেলি না হয়, একটু টাইম লসই করাই তোমার। এই সামেশন ধরো এবার আমি বললাম এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9, এক্সের মান দিলাম হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। তাহলে তুমি এটাকে মনে মনে করতে পারবা? মনে মনে করা লাগবে না, এমনি একটু নর্মালি চিন্তা করো। প্রত্যেকটার সামনে সামেশনটা বসে যাবে, তাই না? তুমি যদি ভাঙো তাহলে তো প্রত্যেকটার সামনে সামেশন বসবে, মানে এখানে একটা ধ্রুবক আছে সেটা বাইরে চলে আসবে, আর তার সাথে সামেশন এক্স স্কোয়ার এমন থাকবে না। তাহলে তুমি এই সামেশনটাকে প্রথম পদে বসাও, তাহলে কি হয়? তাহলে সামেশন 2x স্কোয়ার এইটুকু থাকে, এই যে সামেশন 2x স্কোয়ার এইটুকু, তারপরে হবে সামেশন 3x, তারপর হবে সামেশন 9। তো সামেশন 2x স্কোয়ারে 2টা বাইরে চলে যায়, তাহলে তুমি একবারে মনে মনে এই জিনিস চিন্তা করে 2টা বাইরে নিয়ে চলে যাও, তারপরে এই এক্স স্কোয়ার সামেশন করে দাও, তাহলে কি হয়? 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। যদি অনেক বড় থাকতো, ধরো 50 পর্যন্ত থাকতো, তাহলে তুমি একবারে ডট ডট দিয়ে 50 স্কোয়ার লিখে দিতে, কারণ তুমি 1 থেকে n পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টির সূত্র জানো, তো সেই জিনিস এখন মাথায় নিয়ে লাগবে না। এই যে 5 স্কোয়ার যোগ দিয়ে এর সামনে একটা সামেশন গিয়েছে, এই 3টা বাইরে চলে গিয়েছে, তাহলে 3 বাইরে চলে গিয়েছে, আর এবার x আছে শুধু সামেশনের মধ্যে, তাহলে সেটা হবে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5, আর শেষেরটা কি হবে? এটা 50ই রেখে দিয়েছি। তো শেষেরটা কি হবে? সামেশন 9, তার মানে কি 9 বারবার যোগ হতে থাকবে। কয়বার যোগ হবে? এই যে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, মানে 5 বার যোগ হবে, মানে 9 গুণ 5 একবারে তুমি লিখে দিতে পারো। তাহলে কি হয়? এটা 2, এটা তুমি হিসাব করো, 1 আর 4 5 আর 9 14 আর 16 30 আর 25 55 যোগ 3 গুণ এটা কত হয় দেখো তো? 5 আর 4 9 12 14 15, এটা কত হয়? 45। তাহলে এটা কত হবে? 110, এটা হবে 45, এটাও 45, তাহলে 110 আর 90, দেখো সুন্দর সংখ্যা চলে এসেছে 200। তো আশা করি বোঝা গিয়েছে সামেশন একটু মানে একদম ভেঙে ভেঙে না করে একটু দ্রুত করা লাগতে পারে বিভিন্ন জায়গায়, সে কারণে একটু প্র্যাকটিস করালাম। তো আশা করি খাতায় করছো তুমি। তো দেখো ইন্টিগ্রেশনে কি হবে? ইন্টিগ্রেশনে অসীম সামেশন না, ধরো আমি একটা ইন্টিগ্রেশন দিলাম, ইন্টিগ্রেশন 2x, এখন যে চলকের সাপেক্ষে করছো সেই চলকটা এখানে ডি দিয়ে লিখে দিতে হয়, এটা নিয়ম, বোঝা লাগবে না। তো ধরো তুমি 1 থেকে 5 পর্যন্ত করছো, এখন কি তুমি এখানে 2 গুণ 1 যোগ 2 গুণ 2 এমন লিখতে পারবা? পারবা না, কারণ 1 থেকে 2 এর মাঝেও কোটি কোটি সংখ্যা আছে, এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলকের জন্য, মানে পুরো কোটি কোটি মান নিয়েই ইন্টিগ্রেশন, মানে তুমি এখানে আলাদা করে যোগ করে করে করতে পারবা না, সে কারণে ইন্টিগ্রেশনের সূত্র লাগে। তো সূত্রটা এখানে লিখে দিচ্ছি। ইন্টিগ্রেশনের সূত্র হলো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n, যেহেতু x এর সাপেক্ষে তাই আমি এখানে dx লিখে দেব, সমান হচ্ছে এই, তার আগে একটা ভালো জিনিস বলে দিই, যে এখানে বলে দিই যে ইন্টিগ্রেশনের দুইটা রূপ আছে, মানে দুই রকম ইন্টিগ্রেশন হয়। একটা হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রেশন, এমনি মনে রাখো, এটা মানে একদম খুব বোঝা লাগবে তা না। অনির্দিষ্ট ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ইংলিশ হচ্ছে যোগজীকরণ, সে কারণে এটাই বলা হয় অনির্দিষ্ট যোগজ। তো সেটা তোমার না বুঝলে হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রেশন মনে রাখো। ইন্টিগ্রেশন অনির্দিষ্ট ইন্টিগ্রেশনে কোনো লিমিট দেওয়া থাকে না, মানে এই যেমন এটা হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রেশন, মানে এটা তুমি একটা জেনারেল ফর্মুলা আকারে লিখে ফেলছো যে এটা আসলে এমন হবে, আর তুমি লিমিটটা বসিয়ে তখন তুমি বিভিন্ন মান পেয়ে যাবে, কিন্তু আপাতত তুমি কোনো লিমিট জানো না, সে কারণে তুমি মানে লিমিট ছাড়াই এই ইন্টিগ্রেশনটা করা যাবে। তো ইন্টিগ্রেশন করে যে জিনিসটা হবে সেটার সাথে অনির্দিষ্ট ইন্টিগ্রেশনে একটা প্লাস সি বসাতে হয়, এটা হচ্ছে নিয়ম, এটা নিয়ম এমনি মনে রাখো। আর নির্দিষ্ট কি হয়? নির্দিষ্ট ইন্টিগ্রেশনে, নির্দিষ্ট ইন্টিগ্রেশন, নির্দিষ্ট ইন্টিগ্রেশনে কি হবে? নির্দিষ্ট ইন্টিগ্রেশনে ধরো ইন্টিগ্রেশন 2x, x এর সাপেক্ষে তাই লিখে দিলাম dx, 2x dx, কিন্তু এবার তোমার মান দেওয়া আছে যে x এর মান হচ্ছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, তো এটা হচ্ছে নির্দিষ্ট ইন্টিগ্রেশন। তো নির্দিষ্ট ইন্টিগ্রেশনে শেষে কোনো সি থাকবে না, বুঝতে পারছো? তো একটা অ্যান্সার পাবা তুমি, সে অ্যান্সার অবশ্যই একটা মান পেয়ে যাবা তুমি, আর এখানে তুমি একটা ফাংশনই পাবা, ফাংশন, মানে এটা নিজেও তো একটা ফাংশন, তাই না? এটা নিজেও একটা ফাংশন, তুমি ইন্টিগ্রেশন করে একটা ফাংশনই পাবা। ইন্টিগ্রেশন করে আসলে মূলত ফাংশনই পাওয়া যায়, আর এই যে এখানে লিমিট দেওয়া আছে, এই লিমিটটা বসিয়ে তখন মান চলে আসে, আর যখন তোমার লিমিট দেওয়া নেই তখন তো তুমি মান বসাতে পারছো না, সেখানে ফাংশন রেখেই তোমার অ্যান্সার করে দিতে হবে। আর যখন তোমার মান দেওয়া আছে এইভাবে, তখন সেই মান বসিয়ে তুমি আসলে মান পেয়ে যাবে। তো মান কেমনে বসাতে হবে সেটাও দেখাবো না, এবার আমরা সূত্রটা দেখে নিই।
ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা কি হবে মানে এক্স এর পাওয়ার কিছু একটা, ধরো ইন্টিগ্রেশন তোমার করতে বললে এক্স টু দি পাওয়ার 5, ইন্টিগ্রেশন শেষে অবশ্যই ডিএক্স থাকবে। ধরো তোমার করতে বললে ওয়াই টু দি পাওয়ার 3 ডিওয়াই। এখন আমি তো এক্স দিয়ে বলছি, এক্স এর বদলে তুমি যদি ওয়াই দিতে তাহলে কি কোনো সমস্যা হতো? এরকম ধরো আমি বলছি ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4, এবং জেড যেহেতু তাই ডিজেড করলে তো সে একই সূত্রই হবে, তাই না? ওই যে এ প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় এ প্লাস বি হোল স্কোয়ার জায়গায় যদি আমি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বসাই তাহলে কি সূত্র চেঞ্জ হয়ে যায়? হয় না তো। সে কারণে এক্স এর বদলে আমি যদি ওয়াই লিখে দিতাম জিনিসগুলো সেম থাকতো। তাহলে এটার সূত্র কি জানো? এটার সূত্র হচ্ছে, আগে আমরা দেখো অনির্দিষ্টটা শিখে নেবো। এই যে অনির্দিষ্ট মানে আমরা ইন্টিগ্রেশন করে আমরা মূলত ফাংশনই পাই, বুঝলে? এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এখন যদি তোমার লিমিট দেওয়া থাকে যে কত থেকে শুরু করে কত পর্যন্ত, তখন সেই লিমিট বসিয়ে আমরা মান পাই। কিন্তু আমরা সূত্র যখন শিখবো তখন তো অনির্দিষ্টটা শিখে নেবো, লিমিট তো আমরা তখন তারপর আমাদের ইচ্ছা মতো লিমিট বসিয়ে মান বের করতে পারবো। আমরা প্রথমে অনির্দিষ্টটা শিখে নেবো। অনির্দিষ্টই একটা ফাংশনের ইন্টিগ্রেশন করে একটা ফাংশনই পাবো, তার সাথে প্লাস সি থাকবে। তাহলে কি হবে, যদি এক্স এর পাওয়ার কিছু একটা থাকে আর তারপর ডিএক্স তো থাকবেই, তার ইন্টিগ্রেশন যদি করি তাহলে সেটা হয়। তাহলে কি হয় জানো, এই পাওয়ারটা 1 বেড়ে যাবে আর সেই বৃদ্ধি পাওয়া পাওয়ারটা ভাগ হয়ে যাবে। মানে এক্স এর পাওয়ার এন ছিল, হয়ে যাবে এন প্লাস 1, আর সেই পাওয়ারটা নিচে ভাগ হয়ে যায়, মানে সেই বৃদ্ধি পাওয়া পাওয়ারটা ভাগ হয়ে যায় এভাবে। এটা হচ্ছে সূত্র। আর যেহেতু এটার কোনো লিমিট আমি দিইনি সেই কারণে তোমার একটা প্লাস সি দিতে হবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে সূত্র। এখন তোমাকে যদি আমি বলি যে ধরো এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন করো এক্স এর সাপেক্ষে, তো মানে সেখানে ডিএক্স তে হলো, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে? পাওয়ার 1 বৃদ্ধি পাবে, মানে 2 থেকে 3 হয়ে যাবে, আর সেই 3টা ভাগ হয়ে যাবে, শেষে প্লাস সি। যদি তোমাকে ইন্টিগ্রেশন করতে বলি এক্স টু দি পাওয়ার 100, তারপর এক্স এর সাপেক্ষে যেহেতু তাই ডিএক্স সমান কি করব, ইন্টিগ্রেশন এক্স এর পাওয়ার সামথিং, এটা একটা ফরম্যাট। এই ফরম্যাটের সূত্র কি, পাওয়ার 1 বেড়ে যাবে, সেই বৃদ্ধি পাওয়া পাওয়ার দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে পাওয়ার 100 থেকে হয়ে যাবে 101, আর সেই 101টা ভাগ হয়ে যাবে, শেষে একটা প্লাস সি, যেহেতু তুমি কোনো লিমিট জানো না। বুঝতে পারছো? লিমিট না জানলে একটু অনির্দিষ্ট মান হয়ে যায়, সে কারণে একটা প্লাস সি দেওয়া হয়। সি এর মান যে কোনো কিছু হতে পারে। এটাকে বলা হয় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, মানে ইন্টিগ্রেশনের একটা ধ্রুবক, সেটা হচ্ছে সি। তো সেইগুলো তোমার জানা লাগবে না। তো শুধু এটুকু জানো, লিমিট যদি দেওয়া না থাকে তুমি ফাংশনই অ্যান্সার পাবা। মানে তুমি এখানে এক্স এর তো মান বসাতে পারছো না কোনো, তাই না? যখন তোমার ধরো 1 থেকে 5 দেওয়া থাকতো তখন 1 5 এগুলো বসিয়ে তুমি মান তুমি পেয়ে যেতে, কিন্তু নর্মাল ইন্টিগ্রেশন করে তুমি ফাংশন থেকে ফাংশনই পাবা। বুঝতে পারছো? আর যখন তোমার লিমিট দেওয়া আছে 1 থেকে 5, তখন তুমি মান বসিয়ে একটা মান পেয়ে যাবা। তো যেহেতু তুমি কোনো লিমিট জানো না, মানে কত থেকে কত পর্যন্ত সেটা তুমি যেহেতু জানো না, তাই শেষে একটা প্লাস সি দেওয়া লাগবে। মোটামুটি বোঝা গেল জিনিসটা? তো এ পর্যায়ে আমরা কিছু প্র্যাকটিস করে ফেলতে পারি। তো কয় মিনিট হলো? 47 মিনিট হয়েছে, মোটামুটি অনেক কিছুই শেখা হলো। তো আমি বই দেখে একটু প্র্যাকটিসটা নিয়ে আসি। আচ্ছা, তো প্র্যাকটিস খুঁজে ফেলেছি, দেখো কিছু প্র্যাকটিস তোমাকে করাই। এই যে কিছু প্র্যাকটিস আছে, দেখো পরিসংখ্যান দ্বিতীয় পত্র বইয়ের 50 পেজে। দেখো একদম নিচে কিছু কাজ আছে। 1 নাম্বার কাজ, তুমি এগুলো নিজে যদি করতে পারো তাহলে বেশি ভালো। তার আগে আরেকটা জিনিস তোমাকে একটু দেখিয়ে দিই, এটা না দেখালে তো হচ্ছে না। এই দেখো সূত্র হয়ে গেল, কোনটা চলক আর কোনটা ধ্রুবক, এটা কেমনে বুঝবো? দেখো তো, কোনটা চলক আর কোনটা ধ্রুবক এটা যদি বুঝতে হয় তাহলে যদি তোমাকে একটু দেখাই, তাহলে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস জেড, তুমি এখানে লিখে দিলে ডিএক্স। তাহলে তুমি যে চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করছো সেটা হচ্ছে চলক। এই যে এটা চলক, এটা চলক, আর বাকি এগুলো হয়ে যাবে ধ্রুবক। এই যে এগুলো ধ্রুবক, এই ওয়াইটা ধ্রুবক, জেড ধ্রুবক, এই 3টা তো ধ্রুবক, তাই না? এগুলো হচ্ছে ধ্রুবক। মানে এগুলো সামেশনের মতো তুমি ইন্টিগ্রেশনের বাইরে নিতে পারবা, মানে সামেশনে যা যা করতে এখানেও তাই। এই যে প্রপার্টিজ ধর্ম রাখিনি, ধর্ম আমি সামেশনের ধর্ম শিখালাম, যে এই জিনিসগুলো, এই যে সামেশনের ধর্ম শিখালাম, যে ধ্রুবক যদি চলকের সাথে গুণ আকারে থাকে তাহলে সেই ধ্রুবকটা বাইরে নিয়ে চলে যেতে পারবা। ধ্রুবকের ইন্টিগ্রেশন করলে তুমি এভাবে প্রত্যেকটা ধ্রুবক বারবার যোগ হয়ে, তো এটা বোঝা লাগবে না। এই প্রথমটা বোঝো, আর শেষেরটা কি, শেষের এটা সামেশনের ক্ষেত্রে মনে রাখো, ইন্টিগ্রেশনে আমরা আবার দেখবো, সমস্যা নেই। আর দুইটা আলাদা আলাদা যদি পদ থাকে, 2 বা ততোধিক পদ থাকে, তাহলে প্রত্যেকটা সামনে তুমি সামেশন লিখতে পারো, যোগ বিয়োগ আকারে থাকতে পারে। তো এমন তো করতে পারো, তাই ইন্টিগ্রেশনেও ওই একই জিনিস। ইন্টিগ্রেশনে আগে তুমি চিনে নাও কোনটা চলক আর কোনটা ধ্রুবক। এই যে তুমি যেহেতু এক্স এর সাপেক্ষে করছো তাই এক্সটা হবে চলক, এটা হবে চলক, এটা হবে চলক। আমি একটু সুন্দর করে করে দিই যাতে দেখতে সুন্দর লাগে। এই যে এটা হচ্ছে চলক এক্স, আর এই যে ওয়াই জেড, এই যে 3 সব ধ্রুবক। বুঝতে পারছো? আর আরেকটা কি করতে পারবা,
আরেকটা এই যে প্রপার্টিজের মধ্যে এবার আমি যাই, ধরো এই যে ইন্টিগ্রেশন 2x dx, আমি 1 আর 5 বাদ দিয়ে দিচ্ছি আপাতত। তো এটাকে তুমি কি করতে পারো, এই যে এখানে দেখো ধ্রুবক কিন্তু এই চলকের সাথে গুণাকার হচ্ছে। চলক কোনটা কেমনে বুঝবো, এই যে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে সেটাই হচ্ছে চলক। তাহলে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করা হচ্ছে, সে কারণে তো ডিএক্স লিখেছি। তো তাহলে এই এক্সটা হলো চলক, তাহলে 2টা হলো ধ্রুবক, তাহলে 2 কে তুমি বাইরে নিয়ে যেতে পারবা। ধরো আমি 2 না লিখে এখানে ধরো লিখলাম আমি জেড। তো যাই লিখি, আমি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি সে হচ্ছে চলক, এটা চলক, এটা চলক, আর এই জেডটা হচ্ছে ধ্রুবক। তাহলে এই জেডটাকে তুমি ধ্রুবক ভেবে বাইরে নিয়ে চলে যেতে পারবা। তো জেড ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, বুঝতে পারছো কিনা দেখো। আবার তুমি আরেক কাজ করতে পারবা, ইন্টিগ্রেশন দিলে ধরো তুমি দিলে এক্স ওয়াই প্লাস আরেকটা দিলে ধরো ওয়াই জেড ডিএক্স। তাহলে তুমি হিসাব করে দেখো তো, দুইটা পদ না আলাদা, ধরো প্লাস অথবা মাইনাস আকারে থাকতে পারে, সমস্যা নেই। তুমি দুইটাকে আলাদা করে ইন্টিগ্রেশন দিতে পারো, কিন্তু আলাদা করে ইন্টিগ্রেশন দিলে আলাদা করে তোমার এই ডিএক্স দেওয়া লাগবে। এটা হচ্ছে জিনিস, এই যে গুণ করা মতো, ইন্টিগ্রেশনও তুমি গুণ করে দিচ্ছ, ডিএক্সও গুণ করে দিচ্ছ। আসলে গুণ না, গুণ বললে মহাপাপ হয়ে যায়। তারপরেও আমাদের পরিসংখ্যানের জন্য বোঝা লাগছে এটা আসলে গুণ নাকি। এটা এখানে গুণ করে দাও, এই ডিএক্সটাও গুণ করে দাও, তাহলে ওয়াই জেড ডিএক্স, বুঝতে পারছো। তাহলে চলক কোনগুলো, এই যে ডিএক্স মানে এক্সটা চলক, ওয়াই হচ্ছে ধ্রুবক, আর এখানে কোনো এক্স নেই, মানে এই পুরো অংশটাই ধ্রুবক, বুঝতে পারছো। আশা করি বোঝা গেছে। আর এই যে সূত্র আমি দেখালাম এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, যে পাওয়ার 1 বেড়ে যায় আর নিচে সেই বৃদ্ধি পাওয়া পাওয়ার দিয়ে ভাগ হয়ে যায়, তো সেটারই একটা সুন্দর উদাহরণ দেখিয়ে দিই। ধরো ইন্টিগ্রেশন, ধরো কোনো একটা ধ্রুবক দেওয়া আছে, এই যে সামেশনের কোনো একটা ধ্রুবক আমরা দেখছিলাম না, এই যে সামেশনের মধ্যে কোনো একটা ধ্রুবক থাকলে সেই ধ্রুবক বারবার যোগ হয়ে যায়, যতবার সামেশনটা রিপিট হবে ততবার হয়ে যায়, মানে 1 থেকে n পর্যন্ত হলে n বার সেটা হয়ে যায়, n বার যোগ হয় মানে n দিয়ে গুণ করা সেম কথা হয়ে যায়। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ধ্রুবকের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তখন একটু চেঞ্জ আসে নিয়মে। ধ্রুবকের ইন্টিগ্রেশন ধরো তুমি একটু চলকের সাপেক্ষে ইন্টিগ্রেশন করছো, ধরো এক্স এর সাপেক্ষে করছো, তাহলে সিটা অবশ্যই একটা ধ্রুবক, তাই না। তো এই ধ্রুবকের ইন্টিগ্রেশন কেমনে করবা, এটাও তুমি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে করতে পারবে, যদিও এখানে এক্স নেই। তুমি এটাকে তুমি এভাবে একটু করে দিতে পারবা যে সি এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স। তারপর কি করবা, সি যেহেতু ধ্রুবক, আর এই যে চলক তুমি নিয়ে এসে ফেলেছো, নিয়ে এসে ফেলো নি, তাহলে একটা ধ্রুবক চলকের সাথে গুণ আকারে আছে, তাহলে ধ্রুবকটাকে তুমি বের করতে পারবা, তাহলে থাকবে এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স। এখন সামেশনের ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার 0 দিয়ে কাজ হচ্ছিল না, কারণ সামেশনের ক্ষেত্রে তো আর পাওয়ারটা তো বাড়ে না, এখানে তুমি এক্স টু দি পাওয়ার 0 দিলে প্রত্যেকবার সে এক্স টু দি পাওয়ার 0ই থাকবে, মানে এক্স এর মান তুমি যতই বাড়াও কোনো কিছুর পাওয়ার 0 তো 1ই থাকে, তার মানে তার মান আর চেঞ্জ হয় না। তো এত কিছু বোঝা লাগবে না, সামেশনের ক্ষেত্রে যা দেখালাম সেগুলো তোমার মাথায় থাকতেই হবে। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ধ্রুবকের ইন্টিগ্রেশনে যখন তুমি যাচ্ছ, তখন ইন্টিগ্রেশনে তুমি একটা সূত্র জানো, যে এক্স টু দি পাওয়ার সামথিং, মানে চলকের পাওয়ার সামথিং থাকলে সে চলকের মান 1 বেড়ে যায়, আর সেই বৃদ্ধি পাওয়া মান দিয়ে ভাগ হয়ে যায়। তাহলে দেখো এক্স এর পাওয়ার 0 আছে, সেটা কিন্তু আর এক্স এর পাওয়ার 0 থাকবে না, সেটা এক্স এর পাওয়ার 1 হয়ে যাবে। তাহলে সি এটা হয়ে যাবে এক্স এর পাওয়ার 1 বাই নিচে হবে 1, আর যেহেতু কোনো লিমিট তুমি এখনো জানো না, তাই তুমি প্লাস সি দিয়ে দিবা। এখন কথা হলো এই সি আর এই সি কিন্তু এক না, আমি এখানে সি দিয়ে দিয়েছি, এখানে তুমি অন্য কোনো একটা ধ্রুবক দাও, কে দাও। আচ্ছা আমি প্রশ্নে যে সিটা দিলাম সেটাই না হয় না দিই। এখন ইন্টিগ্রেশনে যে সিটা দিই সেটা হচ্ছে একটা বিশেষ ধরনের সি। আমার যদি প্রশ্নেও সি দেওয়া থাকে, এখানে আমি সি লিখি, তাহলে তো দুইটা একই করা হয়ে গেল। সে কারণে আমি প্রশ্নে সি না দিয়ে অন্য কিছু দিচ্ছি। ধরো আমি ওয়াই দিলাম, ধরো এখানে ধরো আমি ওয়াই দিলাম। এখন যেহেতু আমি ডিএক্স লিখেছি, মানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করছি, তার মানে কি ওয়াই অবশ্যই একটা ধ্রুবক, এটা অবশ্যই একটা ধ্রুবক হবে, বুঝতে পারছো, এটা ধ্রুবক। তাহলে এটাকে বের করে নিয়ে আসা যায়। তো বের করার আগে, বের কখন করে নিয়ে আসা যায় বলো তো, যখন একটা ধ্রুবকের সাথে, ধরো একটা ধ্রুবকের সাথে চলকটা গুণ আকারে আছে, এখন চলকটা গুণ আকারে দেখানোর জন্য আমি সেটার পর 0 দিয়ে দিলাম, এটার পর 0 মানে তো 1, তাই না, মানে 1 তো গুণ আকারে থাকে। তো তো সেভাবে দেখিয়ে এবার তো আমি দেখিয়ে ফেলেছি যে ধ্রুবক এই চলকের সাথে গুণ আকারে আছে, সে কারণে ধ্রুবকটাকে বাইরে নিয়ে যাওয়া যাবে এইভাবে, ভিতরে পড়ে থাকলো চলক, এখন এই চলকের মান 1 বেড়ে যাবে, এই ধ্রুবকটা থাকবে, তার সাথে গুণ হবে কি এটার ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন করলে কি হয় 0 থেকে বেড়ে 1 হয়ে যায়, আর সে একটা ভাগ হয়ে যায়, আর শেষে ইন্টিগ্রেশনের কনস্ট্যান্টটা থাকবে, সেটা হচ্ছে প্লাস সি। আমি সিটা কি কারণে চেঞ্জ করে দিলাম, কারণ এসি আর এসি মিলে যাচ্ছিল, এখন চেঞ্জ দুই রকম করে করা যেত, একটা এই কনস্ট্যান্ট আর নাম চেঞ্জ করে তাও হয়তো, আর কিন্তু আমি কি করলাম প্রশ্ন থেকেই সিটা বাদ দিয়ে দিয়ে দিলাম। তো আশা করি বোঝা গিয়েছে, মানে যদি তোমাকে কোনোদিন বলা হয় ইন্টিগ্রেশন ডিএক্স, এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন 1 এর ডিএক্স, 1 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0,
তার মানে এক্স টু দি পাওয়ার 0 থেকে বৃদ্ধি পেয়ে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 1 নিচে ভাগ 1, মানে লেখা লাগে না, আর শেষে একটা প্লাস সি। বুঝতে পারছো কিনা দেখো। যদি বলা হতো ইন্টিগ্রেশন 5 dx, তার মানে কি কোনো চলক নেই মানে এক্স এর পাওয়ার 0 আছে, তাহলে 5টাকে তুমি বাইরে নিয়ে চলে যাও, আর ভিতরে আছে এক্স এর পাওয়ার 0, 0 থেকে বেড়ে হয়ে যাবে এক্স এর পাওয়ার 1, নিচে ভাগ হবে 1, সেটা দেওয়া লাগে না, মানে প্লাস সি। বুঝতে পারছো কিনা দেখো। এবার আমরা প্র্যাকটিসে আসি। দেখো প্র্যাকটিসে 50 পেজের নিচে যে কাজগুলো দেওয়া আছে সেখানে একটা আছে ইন্টিগ্রেশন 8x dx, খুবই সহজ এগুলো। দেখো 8টাকে বাইরে নিয়ে চলে যাও, তাহলে থাকে ইন্টিগ্রেশন x dx, তাহলে কি থাকে সেটা এক্স এর পাওয়ার 1 আছে কিন্তু, তাই না? তার মানে কি এক্স এর পাওয়ার বৃদ্ধি 8 তো থাকবে, এক্স এর পাওয়ার বৃদ্ধি পেয়ে হয়ে যাবে এক্স স্কোয়ার, আর সেই পাওয়ারটা নিচে ভাগ হয়ে যাবে প্লাস সি। মানে এটা তুমি যদি এবার গুণ করো তাহলে 4x স্কোয়ার কাটাকাটি করো, তাহলে 4x স্কোয়ার প্লাস সি, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তুমি যদি 2 নম্বরে যাও, 2 নম্বরে কি বলা আছে দেখো তো। 2 নম্বরে বলা আছে ইন্টিগ্রেশন 8x স্কোয়ার প্লাস 5 dx। তাহলে দেখো তো দুইটা আলাদা পদ না, তাহলে আলাদা পদে ইন্টিগ্রেশন ডিএক্স দুইটাই আলাদা করে গুণ করে দাও, তাহলে কি হয় ইন্টিগ্রেশন 8x স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 5 ডিএক্স। এবার 8টাকে বাইরে নিয়ে চলে যাও, তাহলে 8 ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 5, মানে তো 5-এর সাথে এক্স এর পাওয়ার 0 আছে, তাই না? তো 5টাকে বাইরে নিয়ে চলে যাও, আর ভিতরে তুমি এক্স এর পাওয়ার 0 রাখো। বুঝতে পারছো? এবার কি করবা, এই যে এ লাইনে ছিলাম কিন্তু আমরা, তাহলে 8 এখন এক্স স্কোয়ারের এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, তাহলে কি হয় পাওয়ার 1 বেড়ে যাবে, মানে এক্স কিউব হয়ে যাবে, নিচে 3 থাকবে, যোগ এবার 5-এর সাথে কত হবে এক্স এর পাওয়ার 1/1। তুমি যখন করবা খাতায় তখন রিটেনে করলে এগুলো দেখিয়ে দিবা, শেষে প্লাস সি। ইন্টিগ্রেশন চিহ্ন সব যদি মানে দূর হয়ে যায় তখন প্লাস সি দিতে হবে। এখন তুমি দুইবারই ইন্টিগ্রেশনের সূত্র ভাঙিয়ে ফেলেছো, মানে ইন্টিগ্রেশন চিহ্ন এখন আর নেই, সে কারণে তুমি এবার প্লাস সি দিবা। বুঝতে পারছো? এবার যদি আমি বলি তাহলে কি হয় 8/3x³ প্লাস 5x প্লাস সি, এটা হচ্ছে আমার উত্তর। কারণ আমি যদি 3 নম্বরে আসি, বা 3 নম্বর তুমি বুঝবা না, সমস্যা নেই, আমি একবারে 4 নম্বরে যাই। 4 নম্বরে কি বলছে ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স এর পাওয়ার -2, খুব সম্ভবত হ্যাঁ -2 ডিএক্স। তাহলে এটা কি হবে, দুইটা আলাদা আলাদা ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন 1 ডিএক্সটাও কিন্তু গুণ করাতে হবে, 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স এর পাওয়ার -2 ডিএক্স। বুঝতে পারছো তো? কারণ 1 এর সাথে এক্স এর পাওয়ার 0 আছে, তাহলে তুমি লিখতে পারো 1 না লিখলেও সমস্যা নেই, 1 মানেই তো এক্স এর পাওয়ার 0, তো 1 বাইরে নিয়ে যাওয়া মানে তো 1 কিছু একটার সাথে গুণাকার আছে, মানে না লিখলেও সমস্যা নেই, মানে 1 এর জায়গায় তুমি লিখতে পারবা এক্স এর পাওয়ার 0। যদি 2 থাকতো তাহলে 2 বাইরে নিয়ে চলে যায়, ভিতরে 1, সে 1 এর বদলে এক্স এর পাওয়ার 0 লিখতে। তো 1 মানে তো এক্স এর পাওয়ার 0 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স এর পাওয়ার -2 ডিএক্স। এবার কি করবা, এবার তুমি ইন্টিগ্রেশনের সূত্র ভাঙো, তাহলে এটা হয় এক্স এর পাওয়ার 1/1, আমি একবারে লিখে দিলাম। আর এটা কি হয়, এটা এক্স এর পাওয়ার -2 প্লাস 1, আর এটা হবে -2 প্লাস 1, মানে এক বৃদ্ধি তুমি মনে মনে করাতে পারলে করো, না হলে দেখিয়ে দিবা, দেখিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো। তো আমি এতক্ষণ দেখাইনি, তুমি দেখিয়ে দিবা যদি রিটেনে করতে হয়। আর এমসিকিউতে করতে হলে তো একবারে মনে মনে করে ফেলবে এত কিছু না লিখে। তাহলে কি হবে এক্স প্লাস এক্স এর পাওয়ার -1 ডিভাইডেড বাই -1 প্লাস সি, তারপর কি হবে এক্স -1টা এখানে গুণ হয়ে যেত, তুমি একবার এখানে মাইনাস লিখতে পারবে, আর এক্স এর পাওয়ার -1 মানে হচ্ছে 1/x প্লাস সি। সুন্দর না জিনিসগুলো? সহজ জিনিস কিন্তু। ইন্টিগ্রেশন আমাদের হায়ার ম্যাথের সবচেয়ে কঠিন অধ্যায়, কিন্তু পরিসংখ্যানে যেটুকু লাগে সেটুকু খুবই সহজ, মাত্র এই যে একটা সূত্র। তো আশা করি বোঝা গিয়েছে। এখন এগুলো মনে মনে কেমনে করব, দেখো আবার আমি লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন 8x dx, আরেকটা কি ছিল 2 নম্বরে ইন্টিগ্রেশন 8x স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটা 5 dx। মনে মনে করা শিখতে হবে, কারণ এইগুলো পরের অধ্যায়ে যে খুবই বেসিক জিনিস হয়ে যাবে, মানে এখন যে আমরা এত কষ্ট করে করছি, পরের অধ্যায়ে এগুলো একদম এবিসিডি জিনিস। x4 মানে এই অধ্যায়ে তুমি যা শিখছো পরের অধ্যায়ে জানে একদম এবিসিডি জানার মতো এগুলো খুব ভালো মতো মনের মধ্যে থাকে। 5x4 -3x স্কোয়ার প্লাস 2x dx। এই ভিডিও চলছে তো, আমি তো পজ করিলাম। হ্যাঁ চলছে, প্রায় 1 ঘন্টা হলো। এবার 4 নম্বরে কি দিয়েছে, 4 নম্বরে দিয়েছে ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স এর পাওয়ার -2 ডিএক্স। এখন এগুলো আমরা মনে মনে করবো, কেমনে করবো দেখো তো। তুমিও ধর্মগুলো মনে রাখো ইন্টিগ্রেশনের,
যে ধ্রুবক বাইরে চলে যায়, বাইরে চলে যাওয়ার তুমি যদি রেখেই করে দিতে তাও কোনো সমস্যা হতো না। বাইরে চলে যাওয়া মানে এটার কোনো ইন্ডিকেশন হবে না, শেষ। আর যদি তুমি একাধিক পদ দেখতে পাও তাহলে প্রত্যেকটার ইন্ডিকেশন মনে মনেই করে দাও, এগুলো আলাদা করে দেখানোর দরকার নেই। যদি এমসিকিউতে আসে বা মানে তোমার যদি দ্রুত কিছু একটা করা লাগে তাহলে মনে মনে করতে পারবে। দেখো 8টাকে তো তুমি বাইরে নিয়ে যেতে, তাহলে 8কে তুমি রেখে দাও বাইরে এইভাবে, মানে তুমি 8 লিখে ফেলো, মানে 8 বাইরে। এবার তো তুমি ইন্টিগ্রেশন এক্স লিখতে, তাই না? তো সেটা না লিখে আমি মনে মনে করে শিখাচ্ছি, তাহলে কি হবে, 8টা বাইরে চলে গিয়েছে, এবার ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে কি এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, মানে এটা একবারে 4x স্কোয়ার প্লাস সি, বোঝা গিয়েছে? এবার কি হবে, দুইটার আলাদা আলাদা ইন্টিগ্রেশন, তাহলে এটার যদি তুমি ইন্টিগ্রেশন করো এই অংশটা, তাহলে কি হয়, ইন্টিগ্রেশন 8x স্কোয়ার, 8টা বাইরে যায় আর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, মানে তুমি লিখে ফেলো, অত কষ্ট না করে লিখে ফেলো 8 লিখলে এই পুরোটাকে ইন্টিগ্রেশন করতে হবে, 8 লিখে ফেলো, 8 তো ধ্রুবক, এটা বাইরে নিয়ে চলে গেলো। এবার তোমার আছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স মানে কি এক্স কিউব বাই 3, এক বেড়ে যাবে সেটা দিয়ে ভাগ হয়ে যাবে, প্লাস এবারে 5 এর ইন্টিগ্রেশন, 5 তো বাইরে চলে যায়, ভিতরে থাকে 1, 1 মানে এক্স এর পর 0, তাহলে 5 তুমি বাইরে নিয়ে চলে যাও, থাকে 1 মানে এক্স এর পর 0, এক্স এর পর 0 থেকে বেড়ে হয়ে যায় এক্স এর পর 1/1, বা তুমি একবারে এক্সও লিখতে পারতে, সমস্যা নেই, প্লাস সি মানে এটা আছে 8/3 এক্স কিউব প্লাস 5x প্লাস সি, বোঝা গিয়েছে? এটা কি হবে, এটা প্রত্যেকটার আলাদা আলাদা ইন্টিগ্রেশন, এটা ধ্রুবক মানে বাইরে বসে যাবে। আর তারপর এক্স এর পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কত, এক্স এর পাওয়ার 5/5, এবার মাইনাস মাইনাস দিয়ে এই পুরোটুকুর ইন্টিগ্রেশন, এবার প্রত্যেকটার আলাদা আলাদা ইন্টিগ্রেশনই তো করতে হবে, তাহলে এই ইন্টিগ্রেশনে 3টা ধ্রুবক, এটা বাইরে চলে যাবে, বাইরে চলে গেলে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কি হবে এক্স কিউব বাই 3, এবার আবার প্লাস প্লাস দেওয়ার পরে এই যে 2 ধ্রুবক, এটা বাইরে চলে যাবে, তারপরে এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে পাওয়ার 1 আছে মানে পাওয়ার বেড়ে হয়ে যাবে 2, ভাগ হবে 2 দিয়ে। দেখো খুবই সুন্দর একটা সংখ্যা আসলে, প্লাস সি দিতে ভুলো না, যদি লিমিট না জানো তাহলে এখানে প্লাস সি দিতেই হবে। তাহলে এটা কি হবে, দেখো 5 আর 5 কাটা যায়, 3 আর 3 কাটা যায়, 2 আর 2 কাটা যায়, মানে x5 মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। আর এটা কি হবে দেখো তো, এটা কি হবে, আমি এটা একটু ছোট করে দিতে পারি, একটু ছোট করে দিই। আচ্ছা তুমি খাতায় লেখছো তো, খাতায় না লিখলে কিন্তু এগুলো আয়ত্তে আসবে না, এগুলো কিন্তু খুবই সহজ জিনিস। 1 এর ইন্টিগ্রেশন করলে কি হয় বলো তো, 1 মানে এক্স এর পাওয়ার 0, এক্স এর পাওয়ার 0 মানে এক বেড়ে হয়ে যাবে 1, এক্স এর পাওয়ার 1 আর নিচে ভাগ হবে 1, আমি লিখলাম না, প্লাস যেহেতু প্লাস আছে মাঝখানে, এখন এক্স এর পাওয়ার আছে -2, এটারও তো ইন্টিগ্রেশন হবে, -2 সাথে এক যোগ করলে কত হয় -1 না, তাহলে -1 নিচে ভাগ হয়ে যাবে এই -1, তাহলে কি হবে এটা, আর প্লাস সি তো দিতেই হবে, তাহলে এটা কি হবে এক্স মাইনাস এই -1টা এখানে মাইনাস হয়ে গেল, আর এক্স টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/x প্লাস সি, আশা করি ইন্টিগ্রেশন পারা যাবে। তো বোঝা গেল জিনিসটা, তো ইন্টিগ্রেশন কেমনে করে। এবার বাকি যে দুইটা ইন্টিগ্রেশন আছে, এই যে ভি নাম্বার যে ইন্টিগ্রেশন, এখান থেকে আমাদের আসল কাজ শুরু, যে ইন্টিগ্রেশন দেখো এখানে লিমিট দেওয়া আছে, কত লিমিট দেওয়া আছে 0 থেকে শুরু করে 10 পর্যন্ত, এবার দেওয়া আছে এক্স স্কোয়ার ডিএক্স, এটাও তুমি নর্মাল নিয়মে করে ফেলো তো কেমন হয়, এটা করলে কি হয় এক্স কিউব বাই 3, এমন হয় না? কিন্তু এবার তুমি আর প্লাস সি লিখবা না, কারণ সি এবার একরকম করে কাটাকাটি চলে যায়, কেমনে যায় জানো, তুমি এখানে একবার 10 বসাবা, এমন লিখতে হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে এই লিমিটে এভাবে বসাতে হয়, বসানোর পর আচ্ছা আমি যে সি দিয়েও দেখাই তোমাকে, আমি ধরো প্লাস সি দিয়ে দেখালাম, নর্মালি তো তুমি প্লাস সি লেখোই তাই না, এবার তুমি লিমিটটা দিয়ে বসিয়ে দেখছো, তাহলে লিমিট বসাও, এখন এই 0 থেকে 10 বোঝাচ্ছে যে চলকটা আছে সেই চলকের মান 0 থেকে 10, বাকি অন্য কিছুর মান কিন্তু 0 থেকে 10 মানে সির মান কিন্তু 0 থেকে 10 হবে না, যে চলকটা এই যে এক্স এর সাপেক্ষে করছি, মানে এই এক্স এর মান 0 থেকে 10 পর্যন্ত হবে, তাহলে তুমি কি করবা, তুমি তো সূত্র ফেলে দিয়েছো, ইন্টিগ্রেশন করে ফেলেছো, এবার কি করবা, যে এই আপার লিমিটটা আছে মানে উপরের যে লিমিট, মানে কত থেকে শুরু করে কত পর্যন্ত, এই যে শেষ লিমিটটা আছে এটা তুমি এক্স এর জায়গায় বসিয়ে ফেলবা আগে, তাহলে কি হয় 10³/3 প্লাস সি, আর তারপর তুমি কি করবা, এই যে লোয়ার লিমিট আছে সেটা বসিয়ে ফেলবা, তাহলে কি হয় 0³/3 প্লাস সি, এবার তুমি এই দুটো বিয়োগ করে দিবা, মানে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দিবা, তাহলে তোমার মান পেয়ে যাবা কিন্তু তুমি, দেখো 10³/3 কত হয় 1000/3 প্লাস সি, মাইনাস এটা কত হয় 0, আর মাইনাস প্লাস আবার মাইনাস সি, দেখো সি আর সি কিন্তু কাটাকাটি চলে যায়, সেই কারণে আমি বলছিলাম যে সি যখন আমরা লিমিটটা জানবো তখন আমরা সি ব্যবহার করবো না, কারণ সি কাটাকাটি চলে যায়, অকারণে লেখা হয়, এটার উত্তর কিন্তু 1000/3।
বুঝতে পারছো? মানে জিনিসটা এমন, ধরো আমি আবার করে দেখাই। ইন্টিগ্রেশন 0 থেকে 10 এক্স স্কোয়ার ডিএক্স, মানে এক্স এর সাপেক্ষে করছি, তাহলে এটা কি হয়, x³/3 হয়। তুমি প্লাস সি লিখতে যদি তুমি 0 10 এগুলো না জানতে, লিমিট না জানতে, যেহেতু জানো সেহেতু তুমি এবার কি করবা, লিমিট জানলে তো থার্ড ব্র্যাকেটে বসাতে হয়, প্লাস সি তোমার এবার দেওয়া লাগবে না, কারণ সি কাটাকাটি চলে যাবে, সেটা সবাই জানে, আমিও জানি, তুমিও জানো, আর দেখেও ফেললে। তাহলে তুমি এবার 0 থেকে 10 লিখে দিবে এভাবে। এবার তুমি এক্স এর জায়গায় একবার 10 বসাবা, মানে চলকটার জায়গায় এক্স হতে হবে আমার না, যদি হতো y² dy, তাহলে এখানে y³/3 হতো, y এর জায়গায় তুমি 10 বসাতে। বুঝতে পারছো? তো এক্স এর জায়গায় তুমি 10 বসাবা, চলকের জায়গায় 10 বসাবা, তাহলে হয় 10³/3। আর তারপর তুমি চলকের জায়গায় এই লোয়ার লিমিটে বসাবো, 0 হতে হবে এমন না, 1 থাকতে পারতো, ধরো এখানে 1 আছে, ধরো 1 থেকে 10 পর্যন্ত, ধরো 1 থেকে 10 পর্যন্ত, তাহলে কি হতো, 1³/3, এক্স এর জায়গায় 1 বসালে, আর বড়টার মান থেকে ছোটটার মান বিয়োগ হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। তাহলে এটা কত, 1000/3 মাইনাস 1³ তো একই হয়, মানে 1/3, মানে এটা আসলে 999/3, মানে এটার মান আসে 333। তো এটার মানে কি বোঝায় জানো, x² dx, এই যে x² যে একটা ফাংশন আছে, এটাকে তুমি যদি সামেশন করতে 1 থেকে 10 পর্যন্ত, কিন্তু এটা কিন্তু কোনো নর্মাল সামেশন না, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এমন করলে হবে না। 1 থেকে 10 পর্যন্ত যে কোটি কোটি সংখ্যক মান রয়েছে, প্রত্যেকটা মান তুমি যদি যোগ করে ফেলতে, তাহলে তুমি 333ই পেতে। বুঝতে পারছো? তো কোটি কোটি বার তো আমরা যোগ করতে পারি না, সেই কারণেই নিউটন সাহেব এই ইন্টিগ্রেশন আবিষ্কার করেছে। নিউটন না, নিউটন আসলে বাটপাট সোর্স ছিল, নিউটনের সাথে আরেকজন বেশি অবদান রাখিল, নিউটন নিজের নামে চালিয়ে দিয়েছে, তো ইন্টিগ্রেশন তার আবিষ্কার। তো নিউটন আর লিবনিজ নামে আরেকজন বিজ্ঞানী, তারা এভাবে ইন্টিগ্রেশন আবিষ্কার করেছে। দেখছে যে অবিচ্ছিন্ন যে চলক আছে, এই যে অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক মানে তো কোটি কোটি মান, সেখানে তো আমরা আর এই সামেশন প্রয়োগ করতে পারছি না, তাহলে কি করব, তখন আমরা অসীম সামেশন বলে একটা জিনিস আবিষ্কার করি, যেটাকে আমরা ইন্টিগ্রেশন বলছি। এটা আমরা সূত্রের মাধ্যমে কোটি কোটি সংখ্যা যোগ করার মতো সমান পরিশ্রমের কাজ আমরা করে ফেলবো একটা সূত্রের মাধ্যমে। আশা করি বোঝা গিয়েছে। এখন একটা ব্যাপার আছে, ধরো যে কোনো একটা ফাংশন হচ্ছে f(x), এমনি ধরে নাও, ধরো একটা ফাংশন হচ্ছে f(x), এগুলো খাতায় তুলতে হবে সবকিছুই। ধরো ফাংশন হচ্ছে f(x), কোনটা চলক কোনটা ধ্রুবক বুঝতে পেরেছো তো? এদের ডি এর পর যে জিনিসটা থাকবে, যদি dx থাকে তাহলে x চলক, ধরো এখানে আছে x + y + z, তার সাথে আছে dx, তাহলে শুধু x টা চলক, বাকি সব ধ্রুবক। যদি থাকতো dy তাহলে y চলক, বাকি সব ধ্রুবক। যদি থাকতো dz তাহলে z টা চলক, বাকি সব ধ্রুবক। এগুলো নিয়ে আশা করি সমস্যা হবে না। তো এটা হয়ে গিয়েছে, প্রপার্টিস হয়ে গেছে। ক্ষেত্রফল একটু পরে দেখছি। তো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যে যদি একটা ফাংশন হয় f(x), হ্যাঁ, যদি ফাংশন হয় f(x), তার যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে এটা কি হয়ে যায় জানো, এটা হয়ে যায় বড় হাতের f(x). যদি আমি কোনো লিমিট না দিই, তাহলে এখানেই উত্তর। বুঝতে পারছো? যদি একটা ফাংশন হয় ছোট হাতের f(x), তাহলে সেটার ইন্টিগ্রেশন করার পর সেটা হয়ে যায় বড় হাতের f(x). বুঝতে পারছো? ইন্টিগ্রেশন মানে কোনো একটা জিনিস বাড়ানো, দেখলে না, পাওয়ার বৃদ্ধি পাচ্ছে, এক্স এর পাওয়ার ছিল স্কোয়ার, হয়ে গিয়েছে x³/3, মানে পাওয়ার 1 বেড়ে গিয়েছে। বুঝতে পারছো? মানে আমাদের তো নিউটন আর লিবনিজ মিলে তো ক্যালকুলাস আবিষ্কার করেছে। ক্যালকুলাসের মধ্যে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনে দেখবো যে পাওয়ার কমে যায়, সেটা আমি ঢাল বা লেক্সিটা বোঝানোর কোনো একটা ভিডিও যদি দিই, তাহলে ডিফারেন্সিয়েশন একটু দেখাবো না। আর ইন্টিগ্রেশন হচ্ছে পাওয়ার 1 বেড়ে যায়। তো ইন্টিগ্রেশন যেহেতু পাওয়ার 1 বেড়ে যায়, তাহলে এখান থেকে তুমি মনে রাখো, যদি একটা ফাংশন হয় ছোট হাতের f(x), সেটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি, তাহলে সেটা হয়ে যায় বড় হাতের f(x). আর যদি তুমি লিমিট জানো, তাহলে তো কাজ হয়ে গেছে। লিমিট ধরে a থেকে b পর্যন্ত লিমিট, এটা ধরো ছোট হাতের f(x), তাহলে তুমি তো বড় হাতের f(x)ই পাবা, তাই না? বড় হাতের f(x) পাবা, কিন্তু এবার যেহেতু তুমি লিমিট জানো, তাই তুমি লিমিট তো বসাতে পারবা। তো প্লাস সি লেখা লাগছে না, যেহেতু লিমিট জানো, তাহলে প্লাস সিটা কাটাকাটি চলে যায়, একটু আগে দেখলে। তাহলে এটা এভাবে লিখতে হয় না, লিমিট থাকলে থার্ড ব্র্যাকেটে এই যে এইভাবে। তারপর কি হয়, এক্স এর জায়গায় আমরা একবার এই শেষ লিমিটটা বসাই, তারপর আগের লিমিটটা বসাই, তারপর দুইটা বিয়োগ করে দিই, মানে একবার এক্স এর জায়গায় আমরা বি বসাবো। আমি একবারে ফাংশন দিয়ে বুঝাচ্ছি, কারণ এটা সূত্র আকারেই এমসিকিউতে চলে আসে, -f(a). বুঝতে পারছো নাকি? দেখো, একটু আগে আমরা ইন্টিগ্রেশন যেভাবে করে আসলাম, সেটারই একটা জেনারেল সূত্র আকারে দিলাম। এই যে এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। অনির্দিষ্ট মানে যখন তুমি লিমিট জানো না,
আর এটা কখন? এটা হচ্ছে যখন তুমি লিমিট জানো নির্দিষ্টর ক্ষেত্রে। তো তুমি এটা একবারে মনে রেখে দাও, ছোট হাতের এফ অফ এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে বড় হাতের এফ অফ এক্স হয়, যদি অনির্দিষ্ট হয় তাহলে বড় হাতের এফ অফ এক্স প্লাস সি, এখানে উত্তর শেষ। আর যদি আমাদের লিমিট দেওয়া থাকে তাহলে কি হয়, বড় হাতের এফ অফ এক্স আমরা পাবো, প্লাস সিও আমরা পাবো, সমস্যা নেই, কিন্তু প্লাস সিটা তো বাদ চলে যায়, সে কারণে আমরা প্লাস সিটা লিখি না। লিখলে তুমি লিখতে পারো, সমস্যা নেই, প্লাস সিটা বিয়োগ হয়ে কাটাকাটি হয়ে যাবে না, ওই ওখানে যেমন দেখালাম ওইটার মতো। তো প্লাস সি কাটাকাটি চলে যায়, আর থার্ড ব্র্যাকেটে ওই লিমিটগুলো লিখতে হয়। তারপরে আপার লিমিটটা বসাতে হয়, আপার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, আপার লিমিট মানে উপরের লিমিট আর কি, আর এটা হচ্ছে লোয়ার লিমিট, লোয়ার লিমিট মানে নিচের লিমিট। তো আপার লিমিটটা বসিয়ে ফেলবো মাইনাস লোয়ার লিমিটটা বসিয়ে ফেলবো, মানে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেবো, তাহলে এখান থেকে এইটুকুর মধ্যে যে ইন্টিগ্রেশনটুকু মানে যে যোগফলটুকু সেটা পেয়ে যাবো। আশা করি বোঝা গিয়েছে। তো মোটামুটি বোঝা গেল ইন্টিগ্রেশন কি কেমনে করে। তো এবার আমরা একটা জিনিস দেখি ইন্টিগ্রেশন দিয়ে ক্ষেত্রফল। ক্ষেত্রফল জিনিসটা কি জানো? এটা একটু স্থানাঙ্ক জ্যামিতিতে চলে যায়, কিন্তু এগুলো থেকে এমসিকিউ আসে, কিছু করার নেই। তো বুঝতে কষ্ট হবে না, দেখো আমি যদি তোমাকে একটু দেখাই ইন্টিগ্রেশন, ধর আমি বললাম যে ইন্টিগ্রেশন 2x² প্লাস 3 dx, ধরো আমি বললাম যে এটা হচ্ছে ধরো 2 থেকে 4 পর্যন্ত, এটার মানে হলো, এটার একটা যেমন মানে আছে যে সূত্র দিয়ে আমরা ইন্টিগ্রেশন করে ফেলতে পারি, এটার একটা বাস্তব মিনিং আছে। মিনিংটা কেমন জানো? যদি আমি একটা লেখচিত্র আঁকাই, ধরো এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, লেখচিত্র তো তুমিও আঁকাও, তবে বোঝাতে সমস্যা নেই। এখন 2x² প্লাস 3x² এর গ্রাফ হয় এমন, 2x² প্লাস 3 গ্রাফ আরো এমন হয়ে যাবে। তো মোটামুটি গ্রাফটা এই যে এমন হয়, এই যে এমন হয়। আমার আঁকানো ভালো আছে না, গ্রাফ মনে রাখা লাগবে না, আমি এমনি দেখাচ্ছি। গ্রাফটা হয় এমন, আচ্ছা হয়েছে, এমন হবে। তো গ্রাফ তোমার মনে রাখা লাগবে না কোনটার গ্রাফ কেমন হয়, আমি শুধু বোঝাতে চাচ্ছি যে ইন্টিগ্রেশন দিয়ে কি বোঝায় জানো? এক্স এর মান যে 2 থেকে 4, ধরো এখানে তো এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এখানে এক্স এর মান 0, ধরো এখানে এক্স এর মান 1, বা আরেকটু ছোট করে ধরি, এখানে ধরো এক্স এর মান 1, বা অন্য কালার দিয়ে দিই ভালো হবে। এই যে এটা ধরো একদম মূল বিন্দু 0 ঘর, এটা ধরো 0,0, এখানে ধরো এক্স এর মান 1, এখানে এক্স এর মান 2, এখানে এক্স এর মান 3, এখানে এক্স এর মান 4। এখন আমি ইন্টিগ্রেশনটা করেছি, দেখো 2 থেকে 4 এর মধ্যে কার মান 2 থেকে 4, তুমি দেখো তো এক্স এর মান 2 থেকে 4 না? তাহলে এই যে এক্স এর মান, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এই যে 2 থেকে 4 পর্যন্ত এই গ্রাফটা dx মানে এক্স অক্ষের সাথে যতটুকু ক্ষেত্র তৈরি করেছে সেটার ক্ষেত্রফল। এই ইন্টিগ্রেশন দিয়ে ক্ষেত্রফলটা বোঝাই। তাহলে আমি যদি তোমাকে একটু দেখাই জিনিসটা কেমন, এই যে তুমি 2 থেকে 4 পর্যন্ত না, তাহলে 2 থেকে এই গ্রাফ পর্যন্ত নিয়ে যাও, তারপরে এই 4 থেকে গ্রাফ পর্যন্ত নিয়ে যাও, নিয়ে গেলে নিয়ে যাওয়ার পরে এই যে ক্ষেত্রফলটুকু পাচ্ছ, এই যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের মানে হচ্ছে এই ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন এল এক্সিটোর সমীকরণটা কি বলতো? এল এক্সিটোর সমীকরণ ধরো y সমান 2x² প্লাস 3, 2x² প্লাস 3 এটাই তো এফ অফ এক্স, তাই না? 9-10 তো আমরা একটু দেখে এসেছি যে y সমানই এফ অফ এক্স লেখা যায়। তো এফ অফ এক্স সমান 2x² প্লাস 3 মানে হচ্ছে y সমান 2x² প্লাস 3, এটা হচ্ছে 2x² প্লাস 3 গ্রাফ। আমি যদি তোমাকে একটু গ্রাফও দেখাই, যদি আমি ধরো আমি আমারটাই যাই, এটা ধরো আমি ডিসমস গ্রাফিং ক্যালকুলেটর, এখানে ধরো আমি একটা গ্রাফ দেখাই তোমাকে। ধরো আমি এখানে লিখলাম যে ধরো 2x² কেমন দিয়ে যেন 2x² প্লাস 3। তো দেখো গ্রাফটা কিন্তু এদিকে যায় আবার নেগেটিভ দিকে যায়, আমরা নেগেটিভটুকু বাদ দিয়েছি তাই এদিকটুকু হয়েছে শুধু। তো এখানে দেখো, এখানে যে 2 থেকে 4 পর্যন্ত মানটা না, এই যে এখানে একটু যদি দেখাই আমি, একটু বেশি উপরে দেখানো একটু ঝামেলা হচ্ছে তাই না? এই যে 2 থেকে 4 পর্যন্ত যে মান সেটুকুর মধ্যে এই গ্রাফটা আরো ছোট করা লাগবে। এই যে 2, দেখো 0,
এখানে 1 2 3 4 5 দেখতে পারছো? এই যে 2 থেকে শুরু করে এই যে 4 পর্যন্ত এইটুকু অংশে এই লেক্সিটোটা এক্স অক্ষের সাথে যেটুকু পরিমাণ ক্ষেত্রফল তৈরি করেছে সেই ক্ষেত্রফলই হচ্ছে এই ইন্টিগ্রেশনের মান, মানে ইন্টিগ্রেশন 2x স্কয়ার প্লাস 3x dx, এটাই হচ্ছে। আর কত থেকে কত এক্স এর মান, কিন্তু যেহেতু ডিএক্স বেড়েছে মানে এক্সটা হচ্ছে চলক, সে চলকের মান হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত। তো এই ইন্টিগ্রেশন তুমি নিশ্চয় করতে পারবে তখন সূত্র দিয়ে। তো এই সূত্র দিয়ে তোমার যে মান বেরোবে সেটাই হচ্ছে এই যে এই ক্ষেত্রফলটুকু। খুবই সুন্দর জিনিস না? এভাবে আমরা ক্ষেত্রফল বের করি। যদি আমি এই জিনিস না বলে বলতাম, ধরো আমি বললাম যে তোমাকে আমি বললাম যে ইন্টিগ্রেশন এফ অফ ওয়াই ডিওয়াই, তখন কি হয় জানো, যেহেতু তুমি এবার ওয়াই এর সাপেক্ষে করছো তাই এবার আর এক্স অক্ষের সাপেক্ষে হবে না, এবার হবে ওয়াই অক্ষের সাপেক্ষে। এটাও ধরো আমি তোমাকে বললাম, এবার ধরো তোমাকে বললাম যে বললাম 5 থেকে 8, তার মানে কি, যেহেতু ওয়াই এর সাপেক্ষে করছো তাই ক্ষেত্রফলটা তৈরি হবে ওয়াই এর সাথে। বুঝতে পারছো? এফ অফ ওয়াই মানে কি, এফ অফ এক্স সমান যদি 2x স্কয়ার প্লাস 3 হয় তাহলে এফ অফ ওয়াই কত হবে, এক্স এর জায়গায় শুধু ওয়াই হবে, মানে 2y স্কয়ার প্লাস 3। এটার সাথে আমি দিয়েছি ডিওয়াই, ডিওয়াই দিয়ে বোঝাচ্ছে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করছি, আবার বোঝাচ্ছে যে এবার ক্ষেত্রফলটা ওয়াই অক্ষের সাথে হবে। কত থেকে কত, 5 থেকে 8। তাহলে আমি ধরে নিচ্ছি যে এখানে 0, এখানে হচ্ছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখান থেকে 5 শুরু, এখানে 6, এখানে 7, এখানে 8, 5 থেকে 8। যেহেতু ডিওয়াই বলেছি তার মানে এবার ওয়াই অক্ষের সাথে ক্ষেত্রটা তৈরি করবে, তাহলে এই একই জিনিস কিন্তু। বুঝতে পারছো জিনিসটা একই, ক্ষেত্রটা তৈরি করে এই যে এইভাবে, তৈরি করে। আসলে একদম অ্যাকুরেট না, মানে একটু মোটামুটি একটা ধারণা নিয়ে রাখো। এই যে এইভাবে করে এই যে আমার যে ক্ষেত্রটা তৈরি হয়ে গেল না, এই যে ক্ষেত্র, এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে এই ইন্টিগ্রেশনটা 2y স্কয়ার। আচ্ছা আমার লেক্সিটরটা ঠিক হয়নি, 2y স্কয়ার দিলে এটা মানে ঘুরে যায়, মানে এই যে এইভাবে হয়ে যায়, মানে এটা এদিক থেকে হয়ে যায়, তখন এদিক থেকে হয়ে যাওয়ার কারণে জিনিসটা সেম থাকে। তো মোটামুটি এক্স টাই মনে রাখো, ওয়াইটা আর দেখাচ্ছে না, এত ঝামেলা করে লাভ নেই। তো আমি আরেকটা উদাহরণ তোমাকে দেখাতে পারি। ধরো আমি তোমাকে বললাম যে ওয়াই সমান, না দিয়ে ধরো আমি দিই যে এফ অফ এক্স সমান ধরো দিচ্ছি 3x। তাহলে এটার গ্রাফ এমন হয়, আমি একটু দ্রুত দেখিয়ে ফেলি। আচ্ছা এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এটার গ্রাফ হয় মোটামুটি, একদম সোজা হয় না কিন্তু মোটামুটি এই দিক পরিমাণ এই যে এইভাবে হয় মোটামুটি। তো এমন, যদি এবার আমি এফ অফ এক্সটাকে ইন্টিগ্রেশন করি, ধরো ইন্টিগ্রেশন করলাম এফ অফ এক্স, তারপর কি করলাম, তারপর আমি এখানে ডিএক্স লিখলাম, যেহেতু এক্স এর সাপেক্ষে তাই ডিএক্সই লিখবো। আর ধরো আমি মান দিয়ে দিলাম, এটার ধরো মান দিলাম 0 থেকে শুরু করে 3 পর্যন্ত। তাহলে কি হবে, এই যে এক্স এর মান 0 থেকে শুরু করে 3 পর্যন্ত, এই লেক্সিটোটা এক্স অক্ষের সাথে যেটুকু ক্ষেত্র তৈরি করেছে তার ক্ষেত্রফল। তাহলে এবার আমি একদম প্রমাণ সহ তোমাকে দেখিয়ে দিতে পারবো না জিনিসটা কেমন হয় আসলে। তো এফ অফ এক্স মানে কত, 3x, তাহলে এটা হবে 0 থেকে 3, এফ অফ এক্স এর জায়গায় 3x dx। তো তুমি ইন্টিগ্রেশনটা করে ফেলো, আমি এবার প্রমাণ করে দেখাচ্ছি যে আসলে ক্ষেত্রফল বোঝাচ্ছে নাকি। তো ইন্টিগ্রেশন করা তাহলে 3 বাইরে যায়, আর এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার বাই 2। যেহেতু মান আছে তাই এভাবে দিতে হবে, এটা হবে 0 থেকে 3 পর্যন্ত। তো 2টাকেও তুমি বাইরে নিয়ে যেতে পারো, সমস্যা নেই। তার মানে 3/2 থাকে, আর এখানে থাকে এক্স স্কোয়ার 0 থেকে 2 পর্যন্ত। তাহলে তুমি 3/2 লিখে আপার লিমিটটা বসিয়ে দাও, তাহলে কত হয় 2 এর স্কোয়ার মাইনাস 0 এর স্কোয়ার। তাহলে কত হয় দেখো তো, 3/2 গুণ 2 এর স্কোয়ার 4 মাইনাস 0 তো 4ই হয়, 4 মানে এটা কত হয়, এই 2 আর এই 2 কাটলে 2, মানে 3 দুগুণে 6 হয়। তো ইন্টিগ্রেশন করে আমি মান পেলাম 6, এবার দেখি তো আসলে 6 হয় নাকি। তো দেখো এই ইন্টিগ্রেশন বলতে কি বোঝাচ্ছে, এক্স এর মান 0 থেকে 3 পর্যন্ত, তাহলে এক্স এর মান 0, ধরো এটা 1, এটা 2, এটা 3, 0 থেকে 3 পর্যন্ত। এই যে 3x মানে কি, এটাই 3x না, এটা হচ্ছে y সমান 3x এর গ্রাফ। তোমাকে যদি আমি গ্রাফিং ক্যালকুলেটরে নিয়ে যাই, আমি যদি এখানে ধরো আমি যদি লিখতাম y সমান হচ্ছে 3x, খালি 3x লিখলে হয়, দেখো উপরে যাচ্ছে না, নেগেটিভ দিকেও আছে, আমরা তো শুধু পজিটিভটা নিচ্ছি কারণ অত জিনিস আমাদের জেনে লাভ নেই। এদিক থেকে উপরে উঠে যাচ্ছে, তাহলে এটা কি হয়, তাহলে এটা এইভাবে উপরে উঠে যাচ্ছে। তো 0 থেকে 3 পর্যন্ত x এর মান, যেহেতু dx লিখেছি তাই ক্ষেত্রটাও তৈরি হবে x এর সাথেই। তাহলে ক্ষেত্রটা তৈরি হয়ে গেল ধরো এই যে x এর সাথে এইভাবে।
এদিক থেকে আর যোগ করলাম না, কারণ এটা তো মূল বিন্দুতে মিলে গিয়েছে। তো এই যে এখানে যে ক্ষেত্রটা তৈরি হলো, এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটার আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো। এখন তুমি একটা জিনিস দেখো তো, এটা একটা ত্রিভুজ হয়ে যায়নি? ত্রিভুজের তুমি ভূমি জানো, উচ্চতাও জানো। ভূমি কেমনে জানো দেখো, ভূমি কয় একক? 1 ঘর, 2 ঘর, 3 ঘর না? তাহলে ভূমি 3। উচ্চতা কত দেখো তো, এই 3টা কিসের মান? এক্স এর মান। তাহলে ওয়াই এর মান কত? 3x, মানে 3 গুণ 3। এটুকু যদি আমি বলি ওয়াই, তাহলে ওয়াই সমান 3x না? মানে 3 গুণ এক্স এর মান তো 3, মানে 3 গুণ 3 মানে 9। বুঝতে পারছো ঝামেলা কি করে ফেললাম? আসলেই তো করে ফেললাম। ইন্টিগ্রেশনে কি কোনো ভুল আছে? 3x²/2, 2 স্কোয়ার মানে 4, 4/2, ঠিকই তো আছে। 0 থেকে 3, কি ঝামেলা করলাম কোনো? ধরো একটু পজ করছি। আচ্ছা, তো ঝামেলা এখানে আছে, আমি এখানে 0 থেকে 3 দিয়েছি, এখানে 0 থেকে 3, এখানে যে 0 থেকে 2 বসিয়ে ফেলেছি, এখানে 0 থেকে 3 হবে। এখানে x² হবে, কিন্তু এখানে 2² না, x এর জায়গায় 3 বসবে, মানে 3² হবে। 3 3 9 হবে, 3/2 গুণ 9, মানে 3 গুণ 9/2, মানে 27/2 হবে এটা। যদি বসাই এটা 3/2 গুণ 9, মানে এটা হবে 27/2। আচ্ছা, ইন্টিগ্রেশন করাই ভুল গিয়েছে, তুমি হয়তোবা ধরে ফেলছিলে ভিডিও তখনই দেখতে দেখতেই। তো আর এবার আমি প্রমাণ করছিলাম, তাই না, ইন্টিগ্রেশনটা আসলেই ক্ষেত্রফল হয় কিনা। তো আমি এই লেখচিত্রটাকে দেখলাম, এটা হচ্ছে একটা সরলরেখা। এই সরলরেখা এক্স এর মান 0 থেকে 3 পর্যন্ত যদি আমি যুক্ত করে দিই এক্স অক্ষের সাথে, তাহলে এটা একটা ত্রিভুজ তৈরি করে, সমকোণী ত্রিভুজ। সেই ত্রিভুজের ভূমির মান হচ্ছে 3। উচ্চতার মান বের করতে পারো, কারণ এক্স এর জায়গায় মানে এক্স এর সাথে তুমি 3 গুণ করলে ওয়াই পেয়ে যাও। তাহলে এটুকু যদি এক্স হয়, এটুকু হচ্ছে ওয়াই। তাহলে এক্স এর মান যদি 3 হয়, ওয়াই এর মান হচ্ছে 3 গুণ 3, তার মানে 9। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? ভূমি জানো, উচ্চতা জানো, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে কত হয় দেখো তো, 27/2 না? তাহলে দেখো, তুমি একটা পেলে ইন্টিগ্রেশন করে, আর একটা পেলে তুমি ছোটবেলার যেই ভূমি গুণ উচ্চতার সূত্র আছে সেটা করে। তো যেগুলো আমরা সূত্র জানি সেগুলো সূত্র দিয়ে করে ফেলে হয়ে যায়, কিন্তু যেগুলো আমরা সূত্র জানি না, এই যে এটা 2x² + 3, এটার গ্রাফ আমরা ভালো করে জানি না। আমরা যে গ্রাফ এঁকে নিয়ে মোটামুটি একটা, এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম মতো হয়ে গেছে। তো ট্রাপিজিয়ামের সূত্র বসালেও কিন্তু মোটামুটি সেমই হয়ে যেত, কিন্তু ট্রাপিজিয়ামের সূত্র বসানোর জন্য তো আমার এই গ্রাফটা জানা লাগবে, তাই না? যে 2x² + 3 এর গ্রাফ এমন হয়, সেটা না জানে আমরা কেমনে ক্ষেত্রফল বের করতে পারি? এই যে ইন্টিগ্রেশন করে। যে তোমাকে কখনো বলে দেয় যে ধরো একটা লেখচিত্র আছে যেটা হচ্ছে x3, না হলে ধরো বলে দিল যে xy, না হলে ধরো বলে দিল যে 2x² + 3x, এটা ধরো তোমার বলে দিল। এখন তুমি তো এটার গ্রাফ ট্রাফ তো জানো না, তুমি তো আর একে নিয়ে দেখতে পারবে না যে আসলে ক্ষেত্রফল কেমন হয়। বললো যে এক্স এর মান 0 থেকে 5 পর্যন্ত এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেটার মান কত, কি করবা? ইন্টিগ্রেশন করে দিবা, তাহলে তোমার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে এখানে তুমি লিখে দিবা 2x² + 3x, কোন অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বেরোচ্ছে? এক্স অক্ষের সাপেক্ষে। এখন এক্স অক্ষের সাপেক্ষে বলা লাগে না, আমরা এক্স অক্ষ দিয়ে করে দেবো, সমস্যা নেই। শুধু বলবে যে এটার উৎপন্ন ক্ষেত্রফল কত, এক্স অক্ষ বলে দেবে না। আর এক্স এর মান কত? 0 থেকে 5 পর্যন্ত, শেষ। এইভাবে তুমি ক্ষেত্রফল বের করতে পারবা। তো ক্ষেত্রফল আমাদের পরিসংখ্যানের জন্য লাগবে না, কিন্তু দেখবা যে বইতে এমসিকিউ আছে। তো আমি একটা এমসিকিউ নিয়ে আসি। এই যে খুবই সুন্দর একটা এমসিকিউ আছে বইয়ে, দেখবা এটা হচ্ছে 73 পেজে আছে। 73 পেজে ওই যে 26 27, মানে 73 পেজের শুরুতে যে 26 27 এমসিকিউ এর জন্য উদ্দীপক আছে, ওইটা পড়ে দেখো। 1 মিনিট পড়ে দেখে তারপর আবার ভিডিওটা চালু করো, কারণ আমি আর পড়ছি না অত বেশি। এখন পড়ে দিই। বলছে রাসেল আর রুবেল দুজনে খেলছিল, তারা দুজনে দুটি লাঠির মাথায় একটি দড়ি বেঁধে মাটিকে একটি এ এবং অপরটি বি বিন্দুতে পুঁতে দিল। লাঠি দুটি অসমান হয়, দড়িটির মাঝখানে কিছুটা বক্রাকার দেখা গেল। মানে দুইটা অসমান লাঠি আছে তাদের কাছে। এটা হচ্ছে একটা লাঠি, এটা ধরো আরো একটা লাঠি। এখন ধরো একটু বড় দিই তাহলে ভালো হবে। দুইটা অসমান লাঠি আছে, আর এটাকেও আমি নিয়ে চলে আসি নিচে, নিচে নিয়ে চলে আসলাম ধরো। এখন এর কি বলেছে, একটা হচ্ছে এ বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু। এখন লাঠির মাথায় দড়ি বেঁধেছে। এখন ধরো দড়ি বেঁধেছে, আর লাঠি দুটো যেহেতু সমান না, তাই দড়িটা একটু বক্রাকার হয়েছে। ধরো দড়িটা এমন হয়েছে, বুঝতে পারছো? মোটামুটি এমন হয়েছে। এখন 26 নম্বর কি বলছে, যে
লাঠি ও দড়ি দ্বারা উৎপন্ন ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে কোনটি প্রয়োজন? মানে ক্ষেত্রফল তুমি যে বের করবা লাঠি ও দড়ি দ্বারা, মানে এই যে এই দুইটা লাঠি আর এই যে দড়ি এগুন দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল কি হবে? নিচে তো মাটি আছে, মানে নিচে তো ভূমি আছে, তো ভূমি ধরো এই যে এমন করে, তো ভূমি মিলিয়ে দেবে, মানে এই যে অংশটুকুর ক্ষেত্রফল, এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল, এইটুকু তুমি কেমনে বের করবা? তুমি কেমনে বের করবে বলো তো? ইন্টিগ্রেশন করে। ইন্টিগ্রেশনে বাংলা লিখে নাও, ইন্টিগ্রেশনের বাংলা যোগজীকরণ একটা, আর একটা বইয়ে যেটা আছে সেটাই মনে রাখো। ইন্টিগ্রেশনের বাংলা হচ্ছে সমাকলন। ডিফারেন্সিয়েশন হচ্ছে অন্তরীকরণ। দেখো শুরুতে অন্তরীকরণ আছে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর সমাকলন হচ্ছে ইন্টিগ্রেশন। তো তাহলে ইন্টিগ্রেশন ব্যবহার হবে। 26 নম্বর এমসিকিউ হয়ে গেল। তো তাহলে ক্ষেত্রফল সম্পর্কিত এমসিকিউ কিন্তু আসে না তা না, বোর্ডে আসে কি জানি না, বইতে আছে, তাই করে ফেলছি। আর এবার দেখো 27 নম্বরে খুবই সুন্দর একটা প্রশ্ন বলেছে যে এই যে যে দড়িটা উৎপন্ন দড়ি দ্বারা ক্ষেত্রের সমীকরণ বলে দিয়েছে, মানে এই যে ক্ষেত্রটা, এই দড়িটা, এই যে দড়ি, এটা যদি আমি একটু কালার করে দিই, এই যে দড়িটা, এটার সমীকরণ বলে দিয়েছে। মানে এই দড়িটা এমন ভাবে গিয়েছে যে এটা আসলে 2x নাকি x² + 2 এমন সমীকরণ মানছে। আসলে এটা একটু বেশি এমন হয়, আমি একটু দূরে দূরে দিয়েছি বলে এমন হয়েছে। নাহলে দেখো জিনিসটা মানে একদম ফিল করতে পারবা জিনিসটা আসলে কেমন। x², এই দেখো এটা কিন্তু উপর দিকে চলে যায়, আমরা নেগেটিভ দিক নিচ্ছি না, আমরা শুধু পজিটিভ দিক নিচ্ছি, সে কারণে শুধু পজিটিভ। বুঝতে পারছো? তো এইভাবে জিনিসটা আসলে হয়। এখন তাহলে মোটামুটি আমরা বুঝে গেলাম যে লেক্সিটোটা কেমন হয়, এটা উপরের দিকে উঠে যায়। তো তাহলে দড়িও তো এভাবে উপরের দিকে উঠে গেছে, দূরে দূরে দিয়েছি বলে একটু মানে পাশাপাশি একটু লম্বা হয়ে গেছে তাই। তো এটা হচ্ছে x² + 2 এমন সমীকরণ মানে। আর বলে দিয়েছে যে এ হতে বি বিন্দুর দূরত্ব হচ্ছে 2 মিটার। এ হতে বি বিন্দুর দূরত্ব বলে দিয়েছে 2 মিটার। তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারছো, তুমি যদি এটাকে এক্স অক্ষ ধরে নাও, দেখো খুবই সুন্দর একটা কনসেপ্ট এটাকে তুমি যদি এক্স অক্ষ ধরে নাও, আর এটাকে তুমি যদি ওয়াই অক্ষ ধরে নাও, যে এটা তুমি যদি ওয়াই অক্ষ ধরো, আর এটা ধরো এক্স অক্ষ, তাহলে এক্স এর মান কত থেকে কত জানো? বলো তো এক্স এর মান কত থেকে কত? তুমি তো ক্ষেত্রফল নির্ণয় করবা তাই না, দড়ি আর এগুলোর ক্ষেত্রফল, মানে দড়ি আর এই লাঠিগুলোর অন্তর্ভুক্ত ক্ষেত্রফল বের করবো। আমি এগুলো মুছিয়ে দিচ্ছি। কি বলেছে? ক্ষেত্রটির ক্ষেত্রফল, ক্ষেত্র কোনটা বলো তো? এই যে লাঠি আর এই দড়ি দিয়ে এই মাটির সাথে যেটা তৈরি করে নিয়ে এই মাটিকে এক্স ধরে নিয়েছো, মানে কি? মানে ডিএক্স দিতে হবে তোমার শেষে, বুঝতে পারছো? এক্স অক্ষের সাথে যেহেতু এই ক্ষেত্রটা তৈরি হয়েছে, তাহলে ডিএক্স বসাতে হবে। আর কি করতে হবে? ইন্টিগ্রেশন x² + 2 dx। এখন এখানে লিমিট কত কত বসাবো দেখো তো। এখানে এক্স এর মান কত? এখানে এক্স এর মান 0 না, আর এখানে এক্স এর মান কত বলেছে? দূরত্ব 2। তাহলে এটা যদি 0 হয় তাহলে ডানে গেলে তো বাড়ে, তাহলে এটা 2 হবে। যদি বামে যেতে তাহলে মাইনাস হতো, তো সেই জিনিস বাদ। অত কিছু জানা লাগবে না, 0 থেকে 2 পর্যন্ত। তাহলে 0 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করে দাও, কাম শেষ। তাহলে দেখো কি হয়, x² ইন্টিগ্রেশন করলে হয় x³/3, আর 2 ইন্টিগ্রেশন করলে কত হয়? 2 এর সাথে আছে x এর পাওয়ার 0, মানে হয়ে যাবে x এর পাওয়ার 1/1, মানে 2টা বসবে, তার সাথে x এর পাওয়ার 0 আছে, মানে x এর পাওয়ার 1/1, মানে শুধু x। এখন এটা তোমার আবার করতে হবে 0 থেকে 2 পর্যন্ত। যখন ইন্টিগ্রেশন চিহ্ন চলে গিয়েছে তখনই তোমার ডিএক্সও শেষ। এবার কি করবা? এখন পুরোটুকুর জায়গায় 2 বসাও, একবার মাইনাস করে পুরোটুকুর জায়গায় 0 বসাও। তাহলে 2 বসাও, 2³/3 প্লাস 2 × 2, তাহলে 2 × 2। মাইনাস করে তোমার কি আর বসানোর দরকার আছে? দেখো এখানে তুমি যদি 0 বসাও পুরোটুকু 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, তাহলে 0 আর বসানোর দরকার নেই। বুঝতে পারছো? সবসময় যে হয় তা তো না। যদি তোমার ধরো থাকতো, ধরো একটা 2 থেকে যেত, তাহলে তোর আর 0 হতো না। সাধারণত 0 বসালে 0ই হয়ে যায়। তুমি দেখে নেবে, এখানে 0 বসালে তো পুরোটুকু 0, এখানে 0 বসালে এটুকু 0, তাহলে বাদ। তাহলে এখানে 0 মাইনাস করে 0 আর বসানো লাগছে না, মানে লোয়ার লিমিট। তাহলে এটা কত হয় দেখো তো, 2³ - 8/3 প্লাস 2 × 2 = 4। তাহলে এটা কত হয়? 3 × 4 = 12 আর 20/3। দেখো এটা কিন্তু ঘ নম্বরে আছে। তো এরকম অঙ্ক দিলে আমরা কিন্তু আশা করি পেরে যাব। তো এগুলো করিয়ে রাখছি কারণ কলেজে চলে আসতে পারে, বইয়ে যেহেতু আছে। তো আশা করি ইন্টিগ্রেশনের সব কনসেপ্ট তোমার বোঝা হয়ে গেছে। তো এত সব কিছু বোঝার পরে এবার তোমার মূল যে জিনিসটা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে এই সূত্রটা, তাহলে তোমার কাজ হয়ে যাবে। এই সূত্রটার আমরা আসলে এই যে নির্দিষ্ট বোঝালাম না, অনির্দিষ্ট আমাদের ব্যবহারিক কাজে লাগবে না। যদি তোমাকে ইন্টিগ্রেশন করতে দেয় তখন লাগবে, তাছাড়া পরিসংখ্যানের কোনো কাজে আমাদের অনির্দিষ্ট লাগবে না, আমরা নির্দিষ্ট নিয়ে কাজ করব। আশা করি বোঝা গিয়েছে। নির্দিষ্ট নিয়ে কাজ করব, তো আশা করি বোঝা গেছে। আর
কখন সামেশন করবো আর কখন ইন্টিগ্রেশন করবো বলো তো? সামেশন কখন করবো? তখন বিচ্ছিন্ন চলক থাকবে, আলাদা আলাদা মান আমরা বসাতে পারবো। তখন সামেশন আমরা কি করি, মান বসিয়ে বসিয়ে যোগ করি না? তখন আমরা মান বসিয়ে দেবো, সমস্যা নেই। আর যখন আমরা দেখছি যে মান বসাতে পারবো না, আমাদের কোটি কোটি মান আছে অবিচ্ছিন্ন চলকে, তখন আমরা ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন করে এক সূত্র দিয়ে কোটি কোটি কাজ করা যায়। মানে সামেশনের চেয়েও ইন্টিগ্রেশন সহজ, বুঝতে পারছো? আর দুইটা একই রকম ধর্ম, মানে ইন্টিগ্রেশন দিয়ে ক্ষেত্রফল বের করা যায়। এই হচ্ছে কথা। আশা করি মোটামুটি বোঝা গিয়েছে। এখন কয়েকটা জিনিস বোঝা লাগবে। বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলকে আরেকটু ধারণা নেওয়া লাগবে। এটা ধরো আমি বললাম যে বিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন দৈব চলক। আসলে আমি তাহলে আর অত কিছু লিখছি না। একটা হচ্ছে বিচ্ছিন্ন, একটা হচ্ছে অবিচ্ছিন্ন। তাহলে দেখো তো, আমি বিচ্ছিন্নর জন্য আমার কি করা লাগবে বলো তো? সামেশন করা লাগে। আর অবিচ্ছিন্নর জন্য আমার ইন্টিগ্রেশন করা লাগবে ডি কিছু একটা। ধরো আমি ডিএক্সই বলছি, আর এখানে ধরো এফ অফ এক্স ডিএক্স। এখানে সামেশন এফ অফ এক্স, এক্স এর মান হচ্ছে এ থেকে শুরু করে বি পর্যন্ত, আর এখানেও এক্স এর মান এ থেকে বি পর্যন্ত, কিন্তু এটা হচ্ছে অবিচ্ছিন্ন, এটা হচ্ছে বিচ্ছিন্ন। তো ধরো আমি একটু গ্রাফ এঁকে তোমাকে দেখাই, তাহলে জিনিসটা বোঝার তোমার সুবিধা হবে। মানে এই গ্রাফটা দেখালে আসলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ধরো এটা হচ্ছে একটা গ্রাফ, ধরো বিচ্ছিন্ন চলকের গ্রাফ। ধরো ওই যে হেড টেল আসার যে জিনিসগুলো ছিল না, এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি, এখানে এক্স সমান আমি ধরে নিয়েছিলাম যে হেডের সংখ্যা, হেড সংখ্যা ধরো। তাহলে এক্স এর মান কত কত হতে পারে বলো তো? এখানে এক্স এর মান 2, এই দুইটা এক্স এর মান 1, একটা করে হেড। আর এখানে এক্স এর মান 0, কোনো হেড নেই, মানে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। বুঝতে পারছো? তাহলে আমি যদি এই হেডের সংখ্যা মানে এই এক্স কে আমি যদি ওয়াই অক্ষে রাখি, আর এখানে যদি মানগুলো বসিয়ে দিই, এটা ধরো 1, আমি যদি একটু দূরে দূরে লিখি, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, বা এই কাজ না করে আমি যদি সম্ভাবনাটা বের করে ফেলি, এদিকে ধরো আমি এক্স রাখছি, মানে এক্স অক্ষে আমি এক্সই রাখছি, মানে আমার এই চলকটা এক্স অক্ষ তো বড় হাতের এক্স। এখানে আমি আচ্ছা এভাবে লিখি, এটা বড় হাতের এক্স, এইদিকে আমি রাখছি হচ্ছে এই এক্স, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এদিকে আমি রাখবো সম্ভাবনাটা পি অফ এক্স। তাহলে পি অফ এক্স এর মান কত কত হবে বলো তো? আমি আর পি অফ এক্স আলাদা করে দেখাচ্ছি না। পি অফ এক্স এর মান কত হবে? এক্স এর মান 0 হওয়ার সম্ভাবনা কত? একটাতে এক্স এর মান 0 আছে, মোট আছে 4টা, তার মানে এটা হবে 1/4। এক্স এর মান 1 হওয়ার সম্ভাবনা কত? এক্স এর মান 1 কিন্তু দুইটাই আছে, মানে এটা হবে 2/4, 2/4 বা হাফ যেটাই বলো। আর এক্স এর মান 2 কখন হবে? এই যে এইটাই, দুইটা হেড, একটাই আছে, মোট আছে 4টা, মানে 1/4 এটা। তাহলে আমি যদি দুইটা চিহ্নিত করে ফেলি, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 2/4, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 2/4 বা 1/2 যাই বলো। আর এক্স এর মান কত কত? 0, 1, 2, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা একটু বড় করে দিই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তো তুমি যদি লেখচিত্রটা আঁকাও তাহলে কেমন হবে না লেখচিত্র বলো তো? এক্স এর মান যখন 0, তখন এটা কোথায় বলো তো? 1/4-এ, তার মানে এটা 1/4 পর্যন্ত উঠলো, এই যে এইভাবে উঠলো। আমি একটু ঠিকঠাক করে দেখাই এই জিনিসটা, এই যে এইভাবে দেখাই। এক্স এর মান যখন 0, ওয়াই এর মান তখন 1/4, মানে 0 থেকে এই যে 1/4 পর্যন্ত এটুকু উঠলো লেখচিত্রটা। বুঝতে পারছো? এই যে এইভাবে উঠলো। তারপর কি হবে? তারপরে এক্স এর মান যখন 1, ওয়াই এর মান তখন 2/4, মানে এক্স এর মান যখন 1, ওয়াই এর মান তখন 2/4 উঠবে। ওই যে আমরা 9-10-এ যে গ্রাফ আঁকাতাম, এইভাবে করে এই যে মিলিয়ে দিতাম এমন। এক্স এর মান যখন 2, তখন ওয়াই মানে কি? ওয়াই মানে তো পি অফ এক্স, ওয়াই অক্ষে তো আমি সম্ভাবনাটা রাখি। এক্স এর মান যখন 2, ওয়াই এর মান তখন 1/4ই, মানে পি অফ এক্স এর মান তখন 1/4ই। এটাও তুমি এই যে এইভাবে মিলিয়ে দিতে পারো। তো তুমি কি দেখলে? এগুলো বিচ্ছিন্নই না আসলে? মান বিচ্ছিন্ন তুমি তো বুঝতে পারছিলে, 0, 1, 2 এগুলো বিচ্ছিন্ন, বা এর সম্ভাবনা বিচ্ছিন্ন, 1/4, 2/4, 1/4 আলাদা আলাদা মান, তো বিচ্ছিন্ন। তুমি এবার কিন্তু গ্রাফ আকারে দেখতে পাচ্ছ যে রেখাগুলো কিন্তু একজন একজনের সাথে মিলছে না। বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু বিচ্ছিন্ন। তাহলে এটার জন্য আমরা সামেশন করলে হয়ে যায়, সামেশন করলে কাজটা হয়ে যায়। কারণ কি? এটার একটা দৈর্ঘ্য আছে, এটার একটা দৈর্ঘ্য আছে, এটা একটা দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যগুলো এই মান না, এই যে 1/4ই প্রকাশ করছে না এই দৈর্ঘ্যটা দিয়ে, এই দৈর্ঘ্য দিয়ে 2/4 প্রকাশ করছে, এই দৈর্ঘ্য দিয়ে আবার 1/4 প্রকাশ করছে। তাহলে আমরা সবগুলো সামেশনে রাখলে সবগুলোর যোগফল চলে আসে, সহজেই হয়ে যায়। তো বিচ্ছিন্ন চলক বোঝা গেল, আলাদা আলাদা মান থাকে, মানে এর গ্রাফও বিচ্ছিন্ন হয়, সংখ্যা তো বিচ্ছিন্ন, গ্রাফও বিচ্ছিন্ন।
বিচ্ছিন্ন সংখ্যার গ্রাফ তো অবশ্যই বিচ্ছিন্ন হবে। এবার ধরো আমি অবিচ্ছিন্নে যদি আসি, ধরো আমি এবার অবিচ্ছিন্নে আসছি এমনি দেখানোর জন্য, তোমার বইয়ে আছে যেহেতু, বইয়ে যেহেতু আছে তাই না দেখিয়ে তো হচ্ছে না। এই যে এবার কি করলাম, এই যে এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ। এক্স অক্ষে আমি কি রাখলাম জানো, এবার এক্স অক্ষে না, এক্স অক্ষে ধরো আমি টাইম রাখলাম, টাইম, বা আমি ধরো ডে রাখলাম, ডে। আর এখানে ধরো আমি টেম্পারেচার রাখলাম, তাপমাত্রা, ওয়াই অক্ষে। এক্স অক্ষে রাখলাম দিন, ওয়াই অক্ষে রাখলাম তাপমাত্রা। এখন এক এক দিনে এর তাপমাত্রা এক এক রকম না, ধরো সেই তাপমাত্রাগুলো এমন হয়েছে, ধরো শুরুতে শীতকাল ছিল, শীতকাল থেকে আমি মাপা শুরু করেছি। শীতকাল ধরো তাপমাত্রা অনেক কম ছিল, তারপর গ্রীষ্মকাল আসতে আসতে তাপমাত্রা বেড়ে গেল, বর্ষাকাল আসলে আরো বাড়লো, তারপর আস্তে আস্তে কমে গেল, এভাবে গেল গ্রাফটা। এই যে গ্রাফটা গেল, এই গ্রাফে তুমি কি মান আলাদা আলাদা করতে পারবা? তাপমাত্রা তো যে কোনো মান হতে পারে, তাহলে গ্রাফ অবশ্যই এমনই হওয়া উচিত। গ্রাফ তো আর এমন আলাদা আলাদা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সুন্দর সুন্দর মান হবে না, কখনো বেড়ে যাবে একটু কমে যাবে, এইভাবে করে হবে না। মানে আমরা যে এই গ্রাফগুলো মানে বেশিরভাগ আঁকি, সেগুলো আসলে এরকম গ্রাফই না, একদম অবিচ্ছিন্ন, মানে একসাথে লেগে আছে এমন গ্রাফ। তো এটা হচ্ছে অবিচ্ছিন্ন সংখ্যার গ্রাফ। কারণ কি, নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যে কোনো সংখ্যা গ্রহণ করতে পারে, যেহেতু যে কোনো সংখ্যা, তাই তো তোমার আলাদা আলাদা হওয়ার সম্ভাবনা নেই, সব তো একসাথে লেগেই থাকবে। তো দেখবো তোমার বইতে উদাহরণ আছে। তাহলে তুমি যদি এটুকু অংশের ক্ষেত্রফল বের করতে চাও, মানে তুমি যদি এক কথা মানগুলো যোগ করতে চাও, তাহলে কি করবা, তুমি ইন্টিগ্রেশন করবা। এটার সমীকরণ ধরো ধরো যে কোনো একটা সমীকরণ দিয়ে দিলাম, ধরো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার, ধরো এক্স কিউব প্লাস 2x স্কোয়ার হচ্ছে এই গ্রাফটার সমীকরণ। তাহলে কি করবা, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার ডিএক্স, শেষ। তুমি যদি এখান থেকে এইটুকু পর্যন্ত করতে চাও, এখানে ধরো এক্স এর মান 0, এখানে ধরো এক্স এর মান ধরো 2, তো 0 থেকে 2 পর্যন্ত ক্ষেত্রফল চলে আসে। ক্ষেত্রফল তোমার না জানলেও হচ্ছে ইন্টিগ্রেশন করতে পারলেই হবে, কারণ সামনে যে তখন আমাদের ক্ষেত্রফল কোনো কাজে আসবে না, তখন শুধুমাত্র সূত্র বসে ইন্টিগ্রেশন করতে পারলেই হলো। সূত্র বসে ইন্টিগ্রেশন করলে কি হবে, এটা এক্স কিউব আছে, এটা হয়ে যাবে x4/4, আর এখানে 2 আছে, 2 এর সাথে এখানে আছে এক্স স্কোয়ার, মানে এটা হয়ে যাবে x3/3। কারণ পুরোটুকুতে তুমি এবার মান বসাবা, 0 থেকে শুরু করে 2 পর্যন্ত, একবার 2 বসাবা, তারপর 0 বসাবা, মাইনাস করে দিবা, শেষ। আশা করি ইন্টিগ্রেশনটাও বোঝা গেল। এবার আজকের ভিডিও লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে সম্ভাবনা সম্পর্কিত সকল ফাংশন। এই অধ্যায়ে আমরা খালি ফাংশনের ফাংশন পড়বো। 4 রকম ফাংশনের জোড়া আছে, তো সেইগুলো আমরা ব্যবহার করব। এখন তুমি দেখবা যে আমি পাশাপাশি যে ফাংশনগুলো লিখবো, সেই ফাংশনগুলো পরস্পরের সাথে সম্পর্কিত, শুধুমাত্র পার্থক্য হচ্ছে একটাই বিচ্ছিন্ন চলক, একটাই হচ্ছে বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দৈব চলক লেখা আছে, আমি শুধু বিচ্ছিন্ন লিখলাম। আর এখানে অবিচ্ছিন্ন দৈব চলক, অবিচ্ছিন্ন। বুঝতে পারছো? মানে একই রকম দুইটা করে ফাংশন তুমি পাবা, এরকম 4 সেট ফাংশন পাবা, প্রত্যেকটা সেটে দুইটা করে ফাংশন। দুইটা ফাংশন সেম জিনিস, একটা হচ্ছে বিচ্ছিন্ন চলকের জন্য ফাংশন, একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলকের জন্য ফাংশন। বিচ্ছিন্নের জন্য আমরা অবশ্যই সামেশন করব, আর অবিচ্ছিন্নের জন্য আমরা অবশ্যই ইন্টিগ্রেশন করব। আশা করি বোঝা গিয়েছে। এখন বিচ্ছিন্নের মধ্যে প্রথমেই যে ফাংশনটা আসছে, সেটা হচ্ছে সম্ভাবনা ফাংশন। সম্ভাবনা ফাংশন, বুঝতে পারছো? সম্ভাবনা ফাংশন বিচ্ছিন্ন মান গ্রহণ করে। সম্ভাবনা ফাংশনের মতোই আরেকটা ফাংশন আছে যেটা অবিচ্ছিন্ন মান গ্রহণ করে, সেটা হচ্ছে সম্ভাবনা ঘনত্ব ফাংশন। সম্ভাবনা ঘনত্ব ফাংশন একদম সেম জিনিস, দুইটা একদম সেম, শুধু একটাই সম্ভাবনাগুলো দেখলেই যেমন গ্রাফ পাবা। গ্রাফ তোমার বোঝা লাগবে না, মানে গ্রাফ তোমার কখনোই লাগবে না, মানে আলাদা আলাদা মান পাবা সম্ভাবনার। আর যে সম্ভাবনা ঘনত্ব ফাংশন, সেখানে তুমি এই যে এরকম নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যে কোনো মান পেতে পারো, মানে অবিচ্ছিন্ন, একটা অবিচ্ছিন্ন চলক গ্রহণ করে আর একটা বিচ্ছিন্ন চলক গ্রহণ করে। আশা করি বোঝা গিয়েছে। এরপর আমাদের যেটা আসছে সেটা হচ্ছে বিন্যাস ফাংশন। এখন বিন্যাস ফাংশন দুই রকম, একটা হচ্ছে বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন, বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন। আপাতত একটু মনে রাখো, অবিচ্ছিন্ন বিন্যাস, মানে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি যে আমরা আসলে কি পড়বো। এই যে গেল এক একটা জোড়া, এই দুই জোড়া একই রকম, একটা হচ্ছে বিচ্ছিন্ন মান গ্রহণ করে, মানে সামেশন করে কাজ চালাতে হয়, একটা অবিচ্ছিন্ন মান গ্রহণ করে, মানে ইন্টিগ্রেশন করে কাজ চালাতে হয়। সেগুলো আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটাই শিখবো, সমস্যা নেই। তো বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন আর অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন গেল, এই দুইটাকে একসাথে বলা হয় বিন্যাস ফাংশন। মানে বিন্যাস ফাংশন দুই প্রকার,
মানে এই এই একটা ঘরেই এই দুইটাকে আবার একসাথে ডাকা হয়েছে, তো সেইগুলো অত ব্যাপার না, বই পড়লে হয়ে যাচ্ছে। তো এ পর্যন্ত গেল। এবার হচ্ছে যুক্ত সম্ভাবনা ফাংশন। যুক্ত সম্ভাবনা ফাংশন, আর এখানে কি যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন। যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন, সম্ভাবনা ঘনত্ব ফাংশন। তো দুইটা পার্থক্য কি, ওই সেম যুক্ত সম্ভাবনা ফাংশন বিচ্ছিন্ন মান গ্রহণ করবে, আর যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন অবিচ্ছিন্ন মান গ্রহণ করবে, মানে ইন্টিগ্রেশন করা লাগবে আর এগুলি করা লাগবে সামেশন। আর শেষটা কি, প্রান্তীয় সম্ভাবনা ফাংশন। প্রান্তীয় সম্ভাবনা ফাংশন, আর এখানে কি, এটা হচ্ছে প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশন। তো সবগুলোই দেখো একটা নামের সাথে ফাংশন, একটা হচ্ছে ঘনত্ব ফাংশন। যেটা শুধু ফাংশন সেটা হচ্ছে বিচ্ছিন্ন মান গ্রহণ করে, মানে সামেশন করতে হয়। আর যেটার ঘনত্ব ফাংশন সেটা হচ্ছে অবিচ্ছিন্ন ইন্টিগ্রেশন করতে হয়। শুধু এই যে বিন্যাসে একটু একটু স্টাইল করতে গিয়েছে, সেটা নামের সাথে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দিয়ে দিয়েছে। তো তুমি তো বুঝতেই পারছো, এটা তাহলে বিচ্ছিন্ন মান গ্রহণ করবে মানে সামেশন করা লাগবে, আর এটা অবিচ্ছিন্ন মান গ্রহণ করবে মানে এটা ইন্টিগ্রেশন করা লাগবে। এখন এখানে একটু জিনিস মনে রাখার আছে। প্রথম যে দুইটা, এই দুইটা আসলে একটা চলকের জন্য। আমি কিন্তু একদম শুরুতে একটা জিনিস বলছিলাম, এই যে এখানে একটা জিনিস বলছিলাম, দৈব চলকের পর বলছিলাম না যে আমরা তো একটু পরে দৈব চলকও শিখবো, মানে একটু পরে না, যখন আমরা শেষের জিনিসগুলো শিখবো তখন আমরা দৈব চলক শিখবো। দৈব চলক মানে দুইটা চলক। তখন আমরা কি করবো জানো, তখন আমরা এই যে ফাংশন পড়ছিলাম, ফাংশনের মধ্যে একটা ইনপুট দিয়েছিলাম, তখন ফাংশনের মধ্যে দুইটা ইনপুট দেবো, এক্স আর ওয়াই। বুঝতে পারছো? তখন আমরা দুইটা ইনপুট দেবো, মানে যখন দৈব চলক শিখছি তখন আমরা একটা নিয়ে কাজ করছি, আর যখন আমরা দৈব চলক শিখবো তখন আমরা দুইটা নিয়ে কাজ করবো। বুঝতে পারছো? ফাংশনের মধ্যে তখন ইনপুটও দুইটা হয়ে যাবে, সামেশনও দুইবার করা লাগবে, ইন্টিগ্রেশনও দুইবার করা লাগবে। তাহলে দেখো এদের প্রথম দুইটাই, এই দুইটা হচ্ছে শুধুমাত্র এক চলকের জন্য, মানে এটা দৈব চলক, এটা শুধুমাত্র দৈব চলক নিয়ে। মানে প্রথম যেই দুইটা ঘর আছে এই দুইটা এক চলক নিয়ে কাজ, মানে এই দুইটা শুধু তোমার সামেশন করা লাগবে আর শুধু ইন্টিগ্রেশন করা লাগে। মানে যেগুলো সামেশন সেগুলো সামেশন, আর যেগুলো ইন্টিগ্রেশন সেগুলো ইন্টিগ্রেশন। আর এই যে এই দুইটা সেট আছে, এই দুইটা আসলে দৈব চলক লাগবে, দৈব চলক লাগবে, দৈব চলক। মানে এই দুইটা আরেকটু কঠিন, মানে কঠিন সবই সহজ, কিন্তু এইগুলোর চেয়ে একটু কঠিন হচ্ছে এই দুইটা। এই দুইটা সামেশনও তোমার দুইবার করা লাগবে, মানে সামেশন সামেশন এমন। এখানে ইন্টিগ্রেশনও দুইবার করা লাগবে, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন। তো পরের ভিডিওগুলোতে কেমনে ডাবল সামেশন করতে হয়, ডাবল ইন্টিগ্রেশন করতে হয় দেখিয়ে দেবো। না একদম শুরুতে মানে যখন পরিসংখ্যান পড়ানো শুরু করি তখন একবার ডাবল সামেশন দেখাইছিলাম, বুঝেও গেছিলে, এখন মনে হয় মনে নেই। দুইবার সামেশন কেমনে করতে হয়, দুইবার ইন্টিগ্রেশন কেমনে করতে হয় দেখিয়ে দেবো। না এটাও সহজ, শুধু দুই ধাপে করতে হয় তাই, মানে তুমি এখানে এক ধাপে করছো, এখানে দুই ধাপে করতে হয়, জিনিসটা সেম। তো দেখো সম্ভাবনা ফাংশন, সম্ভাবনা ঘনত্ব ফাংশন, বিচ্ছিন্ন বিন্যাস ফাংশন আর অবিচ্ছিন্ন বিন্যাস ফাংশন, এগুলো একটা চলক নিয়ে কাজ করতে হয়, মানে দৈব চলক শুধু, মানে এক চলক নিয়ে কাজ। এখানে তোমার সামেশন একবার করতে হবে, ইন্টিগ্রেশন একবার। আর যুক্ত সম্ভাবনা ফাংশন, যুক্ত সম্ভাবনা ঘনত্ব ফাংশন, প্রান্তীয় সম্ভাবনা ফাংশন আর প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব ফাংশন, এগুলো দুইটা চলক নিয়ে কাজ করতে হয়, সে কারণে দুইবার সামেশন দুইবার ইন্টিগ্রেশন। ওই যে এই যে ইন্টিগ্রেশন শেষে তুমি ডিএক্স লেখো না, ডিএক্স কেন লেখো, তোমার চলক একটাই তো। আর যখন এখানে আসবে তখন তোমার লিখতে হবে ডিএক্স ডিওয়াই, বা তুমি যে যে চলক নিতে চাও। বুঝতে পারছো? সে কারণে দুইটা চলক, সে কারণে দুইবার সামেশন আর দুইবার ইন্টিগ্রেশন। এই সামেশনে তুমি একবার লিখবে x সমান 1 থেকে 5 পর্যন্ত, তারপর লিখবে y সমান 1 থেকে 5 পর্যন্ত। বুঝতে পারছো? দুইটার জন্য আলাদা। এখানে দুইটা ইন্টিগ্রেশন, একটা ইন্টিগ্রেশন dx এর জন্য, একটা ইন্টিগ্রেশন dy এর জন্য। বুঝতে পারছো? তো জিনিসগুলো মজার আছে। আর কখন আমরা সামেশনের কখন আমরা ইন্টিগ্রেশন করবো, যেগুলো বিচ্ছিন্ন মান গ্রহণ করে সেইগুলোর ফাংশন এই যে এই সেটটা, যেগুলো অবিচ্ছিন্ন গ্রহণ করে অবিচ্ছিন্ন মান গ্রহণ করে সেইগুলোর ফাংশন এই সেটটা। তো যেগুলো বিচ্ছিন্ন গ্রহণ করে সেগুলোর জন্য সামেশন করব, যেগুলো অবিচ্ছিন্ন মান গ্রহণ করে সেগুলোর জন্য আমরা ইন্টিগ্রেশন করব। তো প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়বো। এই ভিডিও মনে হয় আজকের মতো হয়েছে। কয় মিনিট হয়েছে? 1 ঘন্টা 43। তাহলে আমি এক কাজ করি, তাহলে আমি সম্ভাবনা ফাংশন আর সম্ভাবনা ঘনত্ব ফাংশন বুঝিয়ে ফেলি না হয় নাকি? থাক, পরে ভিডিওতে দেখাবো না, এই ভিডিওতে অনেক কিছু দেখানো হয়েছে। এই ভিডিও যা যা দেখালাম ইন্টিগ্রেশনের, সামেশনের, ফাংশন সম্পর্কে যা দেখালাম, এক এক ফাংশন একটু বুঝালাম, এগুলো এমসিকিউ এর জন্য দরকারি। মূলত পরের ভিডিও থেকে আমাদের অঙ্ক করা শুরু হবে, আর সেই অঙ্ক করা শুরু হলে এই অধ্যায়টা যে কত সহজ বোঝা যাবে।
এই অধ্যায়ে একদম এবিসিডি শিখলাম, এবিসিডি থেকে জেড পর্যন্ত শিখে ফেলেছি। এবার আমরা পরের লেভেলে চলে যাবো পরের ভিডিও থেকে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।